একদিন 2 দিন করে কেটে গেল 15টা দিন। এই 15 দিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। নীলার সাথে ইমনের প্রেম জমে উঠেছে, আবার এদিকে সাব্বিরের সাথে ইকরার কিভাবে যেন রিলেশন হয়ে গেছে। শোনা গেল তারা নাকি ফেসবুকে একে অপরের সাথে পরিচিত ছিল। রাহুল এই 15 দিনে এখনো সামিয়াকে তার মনের কথা বলতে পারেনি, আর সামিয়াও অপর পাশ থেকে একই অবস্থায় আছে। সেও রাহুলকে তার মনের কথা বলতে পারছে না। দুজনই অনেক দ্বিধার মধ্যে আছে। যদি রিজেক্ট করে দেয় তাহলে তো অনেক কষ্ট পাবে, তাই দুজনের একজনও কেউ কারোর মনের কথা খুলে বলছে না। নিদ্র এখন পুরো সুস্থ। আজ তাকে হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে, তবে পায়ে এখনো সামান্য একটু ব্যথা আছে। এখানে আরো 2 দিন থাকবে তারা, তারপর ঢাকায় ফিরে যাবে। তৃপ্তিকে নিদ্রর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে নিদ্র। অপরদিকে আমেনা তো নিদ্রকে ইচ্ছা মতো বকছেন। কেন নিদ্রর ফোন অফ, কেন নিদ্র ঢাকায় ফিরে যাচ্ছে না। তৃপ্তির তো কলেজ শুরু হয়ে গেছে, আর কতদিন থাকবে এখানে। কলেজ অফ যাচ্ছে তো। নিদ্রর এমন অবস্থার কথা কেউ আমেনাকে বা ফরহাদকে শোনায়নি। শোনালে তো আমেনা পুরো উথাল পাথাল করে ফেলবে। আজ সকাল সকাল নিদ্র হসপিটাল থেকে এসে চেয়ারম্যান বাড়ির ভেতরে প্রবেশ করলো। এরপর বসার ঘরে সোফার উপরে গিয়ে বসলো নিদ্র। জ্যাক, সাব্বির আর রাহুলও নিদ্রর পাশে বসলো। বজলুর একটা সিঙ্গেল সোফায় বসে বলল, ঢাকা যাবি কবে? না আরো কয়েকটা দিন থেকে যাবি? নিদ্র ফ্লোর থেকে মাথা তুলে বজলুরের দিকে তাকালো, এরপর আবার চোখ নামিয়ে বলল, কাল চলে যাব ভাবছি। নিদ্রর কথা শুনে জ্যাক বলে উঠল, আরে না, বল। আরো 2 দিন থাকবো আমরা। তোর পিছনে সময় দিতে হবে। তোদের গ্রাম ঘুরে দেখা হয়নি আমাদের, তাই আমরা ভাবছি 2 দিন আরো থেকে যাব, তারপর ঢাকায় ফিরবো। কি বলিস রাহুল? শেষের কথা রাহুলের দিকে তাকিয়ে বলল জ্যাক। রাহুলও জ্যাকের মতো লাজ লজ্জার মাথা খেয়ে বলে উঠল, হ্যাঁ না, মানে আরো কয়েকদিন থাকবো আমরা নিদ্র। আমরা তো এখনো ঘুরে দেখতে পারলাম না তোদের গ্রামটা। নিদ্র জ্যাক আর রাহুলের দিকে তাকালো। জ্যাক আর রাহুল নিদ্রর দিকে তাকিয়ে আছে। সাবির মাথা নিচু করে বসে আছে, তার কিছু বলার নেই। জ্যাক আর রাহুল যা বলবে তাই করবে, সে স্থির করে নিয়েছে। বজলুরের কাছ থেকেও মাপ চেয়ে নিয়েছে সাব্বির নিজের কার্যকলাপের জন্য। হঠাৎ সালমার আগমন ঘটে সেখানে। তিনি জ্যাক আর রাহুলের কথা শুনে নিদ্র কিছু বলার আগেই বললেন, তোমাদের যত দিন ইচ্ছে এখানেই থাকবে, কোনো সমস্যা নেই। হাতে থাকা চায়ের ট্রেটা টেবিলের উপর রেখে বললেন তিনি। কিন্তু চাচি আম্মা, মম। নিদ্র আরো কিছু বলার আগে রাহুল নিদ্রর মুখ চেপে ধরে বলল, আন্টি যেহেতু একবার বলে দিয়েছে তাহলে আর কথা না। এখন চুপচাপ বসে থাক বোবার মতো, আমরা যা বলবো তাই হবে। রাহুলের কাণ্ড দেখে সালমা একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। বজলুর একটা চায়ের কাপ হাতে নিয়ে বলল, এখন চা খাও, আর তোমাদের যতদিন মন চায় থাকো, সমস্যা নেই। এই বলে বজলুর চায়ের কাপ হাতে নিয়ে বসা থেকে উঠে সেখান থেকে চলে গেলেন। রাহুল তখন নিদ্রার মুখের থেকে হাত সরিয়ে নিল। জ্যাক 1 কাপ চা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। রাহুল 1 কাপ চা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। নিদ্র এখন যে ভাষণ দেবে তা শোনার ইচ্ছে নেই জ্যাক বা রাহুলের। সাব্বির বসে আছে দেখে নিদ্র সাব্বিরকে কিছু বলতে যাবে, তার আগেই সাব্বিরও 1 কাপ চা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। নিদ্র নিরাশ হয়ে বসা থেকে উঠে নিজের রুমের দিকে হাঁটা ধরল। পিছন থেকে তখন সালমা বলে উঠল, চা খাবে না? চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে তো। সালমার কথা শুনে নিদ্র দাঁড়িয়ে গেল। এরপর সালমার দিকে ঘুরে বলল, ভালো লাগছে না চাচি আম্মা, আপনি ওটা অন্য কাউকে দিয়ে দিন। এই বলে নিদ্র সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল। সালমা একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে চায়ের ট্রেটা হাতে নিয়ে কিচেনের দিকে চলে গেলেন। নিদ্র তৃপ্তির রুমের সামনে এসে দাঁড়ালো। এরপর দরজা হালকা খুলে দেখলো তৃপ্তি টেডি জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বেডের উপর, আর তার চুলগুলো উস্কু খুস্কু ভাব ছড়িয়ে ছিটিয়ে আছে মুখের ওপর। নিদ্র মুচকি হেসে ভাবছে, এই টেডিটার জায়গায় সে থাকলে কি হতো। খুব ভালো হতো। তার কলিজা তার বুকের ওপর শুয়ে থাকতো, আর সে তার কলিজাটাকে পরম যত্নে জড়িয়ে ধরত। এরপর চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে কপালে ছোট একটা চুমু খেত। এরপর বলতো, মাই কিউটি। এসব ভেবে নিদ্র আবার দরজাটা ভিজিয়ে নিজের রুমের দিকে চলে আসলো। এরপর রুমের সিলিং ফ্যানটা ছেড়ে দিয়ে বেডের উপরে গায়ে লিয়ে দিল। কিছুক্ষণের মাঝে রাজ্যের ঘুম এসে দাঁড়ালো নিদ্রর চোখে। নিদ্র 7-5 ভাবা বন্ধ করে ঘুমের দেশে তলিয়ে গেল। এভাবে কেটে গেল আর 2টা দিন। এই 2 দিনে অনেক ঘোরাফেরা করেছে সবাই। আজ জ্যাক, রাহুল আর সাব্বির বায়না ধরেছে তারা খাসির গ্রিল খাবে, মানে গোটা খাসিটাকে পুড়িয়ে খাবে। তা শুনে বজলুর বাজার থেকে একটা খাসি কিনে নিয়ে আসলেন। এরপর বাবুর্চি ডেকে খাসি সাইজ করতে বললেন তিনি। রাতে খোলা আকাশের নিচে বসে সবাই এটা খাওয়ার প্ল্যান করলো। নীলা তা শুনে তো মহা খুশি। এদিকে তৃপ্তি তো সামি আর ইকরাকে রীতিমতো টেনে নিয়ে এসেছে বাড়িতে। রাতে এটা একসাথে বসে খাওয়ার প্ল্যান করলো সবাই।
হঠাৎ নিদ্রর মনে এলো ইমনের কথা। নীলার জন্য এটা একটা সারপ্রাইজ হবে ভেবে নিদ্র ইমনকে কল করে আসতে বলল। ইমন প্রথমে না করলেও পরে নিদ্রর জোরাজুরিতে আসবে বলে কথা দেয়। প্ল্যান মোতাবেক কাজ চলছে। সন্ধ্যার পর থেকে জ্যাক, রাহুল আর সাব্বির বাড়ির ভেতর থেকে চেয়ার টেবিল নিয়ে বাহিরে গোছাতে লাগলো। নিদ্র সজীবকে কোলে নিয়ে একপাশে বসে বাবরচিদের কাজ দেখছে। এদিকে তৃপ্তি, নীলা, সামিয়া আর ইকরা বাড়ির ভেতরে সোফার উপর বসে গল্প করছে। হঠাৎ নীলা বলে উঠল, কাল তো আমরা চলে যাব, কিন্তু তোমাদের অনেক মিস করব। নীলার কথা শুনে সামিয়ার বুক ধড়াত করে উঠে। হাসি মুখটা সাথে সাথে কালো মেঘে ঢেকে যায়, কিন্তু সামিয়া কাউকে এটা বুঝতে না দিয়ে আড়াল করে নেয়। ইকরা বলে ওঠে, আমিও তো কাল চলে যাব। ইকরার কথা শুনে তৃপ্তি বলল, তুমি কাল চলে যাবে মানে? মিম তো শুনলাম পরশু আসবে। তৃপ্তির কথা পাত্তা না দিয়ে নীলা বলল, আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আসলে এখন পর্যন্ত জানতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম। বলবো বলবো ভাবছিলাম, কিন্তু আর বলা হয়ে ওঠেনি। নীলার কথা শুনে ইকরা বলল। আমরা ঢাকায় থাকি, কিন্তু আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর। তৃপ্তি তখন মাথা চুলকাতে চুলকাতে বলল, তোমরা ঢাকায় কোন জায়গায় থাকো আপু? তৃপ্তির কথা শুনে নীলা তৃপ্তির দিকে তাকিয়ে বলল। এই কথা এখন আমি নিজেও জিজ্ঞেস করতাম। ইকরা ঘাড় ডলতে ডলতে বলল। ঢাকায় হাতের ঝিল। ইকরার কথা শুনে তৃপ্তি উত্তেজিত হয়ে বলে উঠল, আরে তাহলে তো তুমি আমাদের সাথে যেতে পারো, আমরা তো ওখান দিয়ে যাব, তাই না নীলা আপু? তৃপ্তির কথা শুনে নীলা বলল, তাই তো, তুমি আমাদের সাথে যেতে পারো, আমরা তো এখান দিয়েই যাব। ইকরা তখন বলল। তোমাদের বাসা কোথায় আপু? নীলা কিছু বলার আগে তৃপ্তি বলে উঠল, মোহাম্মদপুর। আপুরা আমার বড় আব্বুর বাসায় ভাড়া থাকেন। তৃপ্তির কথার পিছে নীলা কিছু বলতে গিয়ে হঠাৎ সামিয়ার উপর চোখ পড়ল। দেখলো সামিয়া মাথা নিচু করে বসে আছে, মুখটা ঢেকে আছে কালো মেঘে। নীলা তখন সামিয়াকে উদ্দেশ্য করে বলল, সামিয়া, মন খারাপ? এমন ভাবে বসে আছো যে, কিছু বলছো না কেন? সামিয়া ছলছল নয়নে নীলার দিকে তাকালো। নীলা তখন বসা থেকে উঠে সামিয়ার পাশে গিয়ে বসে সামিয়ার হাত ধরে বলল, কোনো সমস্যা হয়েছে? মন খারাপ কেন তোমার? সামিয়া তখন নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে বলল। আমি একা হয়ে গেলাম আপু। বলেই দু চোখের জল ছেড়ে দিল সামিয়া। তৃপ্তি তখন সামিয়ার পাশে গিয়ে বসে সামিয়াকে জড়িয়ে ধরল। চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল তৃপ্তির। কাঁদালো কণ্ঠে তৃপ্তি বলে উঠল, তুই একা হবি কেন? আমি আছি না। সামিয়ার এবার তৃপ্তিকে দু হাতে জড়িয়ে ধরে বলল, কাল তো তুই চলে যাবি ঢাকায়, তখন তো আমি একা হয়ে যাব। আর মিমের তো বিয়ে হয়ে গেছে, এখন আমি একা হয়ে গেলাম না, বল? তৃপ্তি চোখের পানি মুছে বলল। আমি কল করব তোকে। সামিয়া তৃপ্তির কথা শুনে বলল, এর আগের বারও কথা বলেছিস তুই, কই একটা কলও তো করিসনি। তৃপ্তি এবার সামিয়াকে সুসুরি দিতে দিতে বলল, আমি না একবার বলেছি নাম্বার হারিয়ে ফেলেছি, কথা কাটে যায়নি শালি। এই বলে তৃপ্তি সামিয়াকে সুসুরি দিতে লাগলো। আর সামিয়া হো হো করে হাসতে হাসতে বলে উঠল, তৃপ্তি, ভালো হচ্ছে না কিন্তু, সারা মাই। কিন্তু কে শুনে কার কথা? তৃপ্তি সমানে নিজের কাজ করে যাচ্ছে। নীলা আর ইকরা এদের দুঃখ ভরা খুনসুটি দেখে হাসছে। এদিকে সালমা একটু দূরে দাঁড়িয়ে তাদের দেখছিল আর নিজের পুরনো বান্ধবীদের কথা মনে করে আফসোস করছিল। কত না সুন্দর ছিল দিনগুলো। হেসে খেলে এ বাড়ি ও বাড়ি টোটো করে ঘুরে বেড়াতো তারা। একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলেন তিনি। সালমা বাহিরে বেরিয়ে দেখলো উঠানের এক কোনায় বসার আয়োজন করেছে নির্জর বন্ধুরা, যেখানে বসে সবাই আমোদ ফুর্তি করবে। সালমা এখন ভাবছে আজ তার বাড়িটা কত হই হুল্লোড়ে মেতে আছে, কিন্তু কাল এই বাড়িটা পুরো শান্ত হয়ে যাবে। এমন হয়ে যাবে যে মনে হবে এই বাড়িতে কেউ থাকে না। কত কত কাল ধরে যেন কেউ থাকে না। বাড়ির ভেতর থেকে যেন অশরীর আত্মার হাসি ঠাট্টার আওয়াজ শোনা যাবে। নেমে আসবে কালো মেঘ ভেবে সালমার গা শিশির করে ওঠে। চাচি আম্মা, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে বসুন। নিদ্রর গলার আওয়াজ শুনে ঘোর কাটে সালমার। তিনি নিদ্রর দিকে তাকিয়ে দেখলো নিদ্র সজীবকে কোলে নিয়ে বসে আছে। সালমা নিদ্রর পাশে একটা চেয়ারে বসে বলল, তোমার সাথেই আমার কিছু কথা আছে। নিদ্র কিছুটা অবাক দৃষ্টিতে সালমার দিকে তাকালো। সালমা তখন সজীবকে বলল, আব্বু, বাড়ির ভিতর থেকে আম্মুর ফোনটা নিয়ে আসো তো, আম্মু ফোনটা আনতেই ভুলে গেছি। সালমার কথা শুনে সজীব নিদ্রর কোল থেকে নেমে বাড়ির ভেতরে চলে গেল ফোন আনার জন্য। আর সালমা তখন নিদ্রর হাত ধরে বলল, বাবা, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, আমার রিকোয়েস্টটা রাখবেই বলো? হঠাৎ সালমা এমন করায় নিদ্র ভ্যাবাচাকা খেয়ে যায়। নিদ্র কিছুক্ষণ চুপ থেকে পরে বুঝতে পারলো সালমা তার কাছে কি রিকোয়েস্ট করবে। নিদ্র মুচকি হেসে বলল, বলেন আগে শুনি। সালমা এবার আবার বলল, না, তুমি বলো, আমি যা বলবো তা করবে। আকুতি সুরে বলল সালমা। নিদ্র চুপ করে রইল।
সালমা নিটুর চুপ থাকা দেখে বলল, মানুষ বলে হাত ধরা আর পা ধরা এক সমান। আমি তোমার হাত ধরেছি, তুমি যদি বলো। সালমা আর কিছু বলার আগে নিটু চট করে নিজের হাত সালমার থেকে ছাড়িয়ে বলে উঠল, চাচি আম্মা আপনি এসব কি বলছেন? আপনি আমার গুরুজন, আপনি আমার মমের মতো। আপনি যা বলবেন আমি তা শুনবো। তবু আপনি আমাকে এত বড় পাপী বানিয়েন না, আমাকে আপনি গুণাগারী বানিয়েন না চাচি আম্মা। নিটুর কথা শুনে সালমার চোখের পানি মুছে বলল, আমি যা বলতে চাচ্ছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলবো। আমার ভাই অনেক ভালো মানুষ বাবা, ছেলেটার প্রাণ ভিক্ষা চাই আমি তোমার কাছে। ওকে প্লিজ ছেড়ে দাও। আমার ভাই ওদিকে ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছে। এই 16-17 দিনে না হলেও 1000টার উপরে কল করেছিস আমাকে। তিনি আমি এটা বলে ওটা বলে ওটাকে বুঝ দিয়ে রেখেছি। প্লিজ ওকে ছেড়ে দাও, ও আর কখনো এই দেশে আসবে না। সালমার মিনতি ভরা কণ্ঠ নিটুর মন গলে গেল। নিটু সালমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চাচি আম্মা আমি আগে ঢাকা গিয়ে দেখি ওকে, তারপর আপনাকে আমি জানাবো। সালমা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে বললেন, আমি স্বপ্নেও কখনো ভাবিনি আমার ভাইয়ের ছেলে এমন হবে। এই বলে সালমা বসা থেকে উঠে বাড়ির ভেতরের দিকে চলে যান। নিদ্র ঠায় বসে রয়। তখন জ্যাক নিদ্রর পিছনে এসে দাঁড়িয়ে বলল, যা বলে গেছে আমি কিছু শুনিনি, তবে দূর থেকে যা বুঝলাম ছেলেটাকে ছেড়ে দেওয়ার কথা বলছে, কিন্তু এর তো শাস্তি পাওয়ার দরকার ছিল নিদ্র। জ্যাকের কথা শুনে নিদ্রর ঘাড় কাত করে পিছনে জ্যাকের দিকে তাকিয়ে বলল, আজ এসব বাদ দে জ্যাক, এখন এই আনন্দ ভরা আমেজ নষ্ট করতে চাই না আমি। এই বিষয়ে আমরা পরে কথা বলবো। জ্যাক কিছু না বলে সেখান থেকে চলে গেল। নিদ্র বসে বসে আবার বাবুর্চিদের কাজ দেখতে লাগলো। রাত 10:45। বাড়ির উঠানের এক কোণায় তৃপ্তি, নীলা, ইকরা, সামিয়া আর সালমা এক পাশে বসে আছে, আর অপর পাশে নিদ্র, জ্যাক, সাব্বির, রাহুল, ইমন, সজীব এবং বজলুর বসে আছে। বাবুর্চি দুজন খাসির মাংস কেটে কেটে প্লেটে নিয়ে সবার হাতে দিচ্ছে। সালমা খাসির মাংস খায় না, কিন্তু আজ সবাই মিলে জোর করে ওনাকে বসিয়েছেন খাওয়ার জন্য। নীলা তো ইমনকে এখানে দেখে রীতিমতো শক খেয়েছে, কিন্তু সবার সামনাসামনি ইমনের সাথে কথা বলতে পারছে না দেখে নীলা ফোনে ইমনকে মেসেজ করে জানতে চাইলো সে এখানে কি করে। তখন ইমন নিদ্রর কথা বলে যে নিদ্র তাকে আসতে বলেছে। নীলা মনে মনে অনেক খুশি হয় এটা শুনে। নীলা মনে প্রাণে চেয়েছিল যাওয়ার আগে একবার যেন ইমনের সাথে দেখা হয়, আর নিদ্র তার সে আশা পূরণ করেছে। নীলা তখন নিদ্রর দিকে তাকালো, কিন্তু নিদ্র তখন জ্যাকের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। খাওয়া দাওয়ার এক পর্যায়ে সালমা বলে উঠল, আমি খেতে পারবো না, আমার কেমন যেন লাগছে। মাত্র একটু মাংস মুখে দিয়ে সালমা এই কথা বলে উঠল। সালমার কথা শুনে সবাই সালমার দিকে তাকালো। তৃপ্তি বলল, খারাপ লাগছে আম্মু। তৃপ্তির বাম পাশে সালমা বসেছিল, তাই তৃপ্তি তার বাম হাত সালমার পিঠে রাখলো। সালমা নিজের পেট আর মুখ হাত দিয়ে চেপে ধরে সেখান থেকে এক প্রকার দৌড়ে চলে যান। সবাই সালমার যাওয়ার পানে তাকিয়ে থাকে। বজলুর তা দেখে বলল, তোমরা সবাই খাও, আসলে ওর খাসির মাংস পছন্দ না, তাই একটু মুখে দিতেই আমি আগেই বলেছিলাম জোর করো না ওকে। আচ্ছা তোমরা সবাই খাও, আমি দেখছি। এ বলে বজলুর উঠে চলে যান সালমার পিছু পিছু। নীলা তখন বলে উঠল, আন্টি যেহেতু খাসি পছন্দ না, সেহেতু আন্টিকে জোর করা ঠিক হয়নি। নীলার কথা শুনে ইকরা একটু মাংস মুখে দিয়ে বলল, সব মানুষ তো আর সবটা খেতে পারে না। যেমন আমার খাসির মাংস খেতে ভালো লাগে, কিন্তু গরুর মাংস খেতে পারি না। আর তাছাড়া গরুর মাংস আমার কাছে কেমন যেন লাগে। ইকরার কথাগুলো সাব্বিরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছিল। সাব্বিরও ইকরার দিকে তাকিয়েছিল। সাব্বির বেশ বুঝতে পারলো ইকরা কিছুটা তাকে ইঙ্গিত করে বলেছে। নিড্ডু তা দেখে কিছুটা গলা খেকিয়ে বলল, খাও না কেন সবাই, এভাবে বসে আছো কেন? নিড্ডুর কথায় হুঁশ ফিরে সাব্বিরের। এমন সময় বজলুর আবার এসে বলল, তোমরা সবাই খাও, তোমাদের আন্টির শরীর খারাপ হয়েছে, ও আর আসবে না এখানে। এই বলে বজলুর আবার সজীবকে উদ্দেশ্য করে বলল। আব্বু খাওয়া শেষ হলে রুমে গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? সজীব একটু মাংস মুখে দিয়ে মাথা নাড়ালো। তৃপ্তি তখন বলল, আব্বু তুমি খাবে না? তৃপ্তির কথা শুনে বজলু তৃপ্তির দিকে তাকিয়ে বলল, না বাবুনি, আমার আর খাওয়া হবে না। আচ্ছা তোমরা খাওয়া শেষ করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ো। এই বলে বজলুর আবার চলে গেল। নিদ্র ছোট একটা নিঃশ্বাস ছাড়লো। এরপর আবার সবাই খাওয়া মন দিল। খেতে খেতে পুরো অবস্থা কাহিল সবার। খাওয়ার শেষ পর্যায়ে হঠাৎ রাহুল টেবিলের নিচ থেকে একটা কোকো কলার বোতল বের করলো। তা দেখে নীলা বলে উঠল, রাহুল ভাইয়া, এটা আপনি ভালো কাজ করেছেন। এটা এখনই দরকার ছিল। পেটের খাবার কিছুটা হজম হবে। খেতে খেতে পুরো অবস্থা শেষ আমার। এই কয়েকদিনে নিদ্র বন্ধুদের সাথে নীলার কিছুটা ভালো সম্পর্ক হয়ে গেছে। নীলার কথা শুনে রাহুল একটা শুকনো ঢোক গিলল আর মনে মনে বলল, হায় আল্লাহ, এই মেয়ে বলে কি? এখন আমি কি করি? ভুল সময় এটা বের করে ফেলেছি।
রাহুল তুই একটা গাধা, হাদারাম ব্যাককল। মনে মনে নিজেকে গালি দিতে থাকে রাহুল। রাহুল কিছু বলছে না দেখে নীলা বসা থেকে উঠে এসে রাহুলের পাশে দাঁড়িয়ে বলল, ভাইয়া বোতলটা আমাকে দিন, আমি সবাইকে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। নীলার কথা শুনে রাহুল দু হাত দিয়ে বোতলটাকে ধরে বড় ধরনের একটা ঢোক গিলে জ্যাকের দিকে তাকালো। দেখলো জ্যাক তার দিকে রহস্যের হাসি দিয়ে তাকিয়ে আছে। রাহুল বোতল দিচ্ছে না দেখে নীলা রাহুলের হাত থেকে বোতলটা টান দিয়ে বলল, এত কিপটামি করেন কেন ভাইয়া? না হয় আমরা একটু খাবো আর কি, আমরা তো পুরো বোতল আর শেষ করে ফেলবো না। আর আপনি কি এটা একা খাওয়ার জন্য এনেছেন নাকি? এ বলে নীলা এক টানে রাহুলের কাছ থেকে বোতলটা নিয়ে এক একে সবার গ্লাসে দিতে লাগলো। জ্যাক, রাহুল আর সাব্বিরের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকালো নিদ্র। রাহুল নিদ্র তাকানো দেখে কাচুমচু করে বসলো। রাহুলের অবস্থা দেখে নিদ্র সন্দেহ আরো বেড়ে যায়। সে নীলা যে গ্লাসে তাকে কোকাকোলা দিয়েছিল সেই গ্লাসে নাকের কাছে এনে ধরলো। সাথে সাথে একটা বোটকা গন্ধ ভেসে এলো। নিদ্র তাড়াতাড়ি গ্লাসটা টেবিলে রেখে রাহুলের দিকে চোখ গরম করে তাকালো, কিন্তু এদিকে ঘটে গেছে অঘটন। তৃপ্তি, সামি আর ইকরা গ্লাসের কোকাকোলা দিতে তারা একদমই সব খেয়ে নিয়েছে। পিচ্ছি সজীবও খেয়ে ফেলতো, কিন্তু সজীবের নাকে বাজে গন্ধ লাগায় সজীব আর এটা খেলো না। নিদ্র দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলতে গিয়ে থেমে যায়, কারণ নীলাবাদে তৃপ্তি, সামি আর ইকরা খেয়ে নিয়েছে। নীলাও খেতে নিত। এমন সময় নিদ্র নীলার হাত থেকে টান দিয়ে গ্লাসটা ফেলে দিল। নীলা কিছু বলার আগে নীলার হাত থেকে কোকাকোলার বোতলটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয় নিদ্র। তা দেখে জ্যাক দৌড়ে গিয়ে কোকাকোলার বোতলটা ধরলো। যাক, সামান্য একটু পড়ে গেছে, বাকিটা বাঁচাতে পেরেছে জ্যাক। নীলা নিদ্রকে বলল, কি হয়েছে ভাইয়া, এমন করলেন যে? এগুলো পেয়েছিস কোথায় তোরা? এগুলো আনতে কে বলেছে? এই যে মিস্টার হনুমান। নিদ্র রাহুলকে বকছিল। ঠিক সেই সময় নিদ্রর পেছনের শার্ট টেনে তৃপ্তি নেশালো কণ্ঠে বলে ওঠে। নিদ্র শুকনো ঢোক গেলে তাড়াতাড়ি পেছনে ঘুরে তৃপ্তিকে দুবাহুতে আবদ্ধ করে জড়িয়ে ধরে। তৃপ্তি ঢুলতে ঢুলতে মাটিতে পড়তে গিয়েও পড়ল না। এদিকে ইমন বেচারা বসে বসে সাব্বিরের কানে কানে বলল, এই জিনিস এখানে কি করে এলো? এটা তো এখানে পাওয়া অনেক কষ্টের। সাব্বির ও ইমনের কানে কানে বলল, বাবুর্চিদের দিয়ে আনিয়েছি, ওনাদের বলেছি বাংলা আনতে, কিন্তু ওনারা বিয়ার নিয়ে আসছে, তাই কোকাকোলার বোতলে ভরে রেখেছি। ভেবেছিলাম সবাই যাওয়ার পর এটা খাবো, কিন্তু শালার রাহুল্লার বাচ্চা এটা এখন বের করে ফেলছে। আর এখন নির্ঘাত কেলেঙ্কারি হবে, কারণ নিদ্র এইসব খাওয়া পছন্দ করে না। তার উপর আবার নিদ্রর হবু বউ খেয়ে ফেলছে এটা। না জানি রাহুলকে আজ কি করে নিদ্র। নিদ্রর হবু বউয়ের কথা শুনে ইমন অবাক হয়ে বলল, ওনার হবু বউ আবার কে? ওই যে যাকে জড়িয়ে ধরে আছে সে। ইমন নিদ্র আর তৃপ্তির দিকে তাকালো। নীলা কিছু বুঝতে পারছে না, শুধু আবলের মতো এদিক ওদিক তাকাচ্ছে। সে চেয়েছিল এটা খেয়ে খাবার হজম করতে, আর এটা কি হচ্ছে? উল্টো এটা খেয়ে সবার পেট থেকে খাবার বেরিয়ে আসছে। সামি আর ইকরা বমি করতে করতে কাহিল হয়ে পড়েছে। সাব্বির তা দেখে তাড়াতাড়ি ইকরার কাছে গিয়ে ইকরার মাথা দুহাত দিয়ে চেপে ধরেছে, যাতে বমি করতে কষ্ট না হয়। এদিকে সামিয়াকে ধরেছে নীলা। রাহুল উসখুস করছিল সামিয়াকে ধরার জন্য, কিন্তু কোন অধিকারে সে তার গায়ে হাত দিবে সে ভয় আর ধরল না। নীলাই সামিয়াকে ধরছে। নিদ্র তৃপ্তিকে জড়িয়ে ধরে আছে, আর তৃপ্তি আনবান বুকে যাচ্ছে। এই হনুমান শয়তান, আমাকে ধরছিস কেন? ছাড় ছাড় বলছি। আর কিছু বলতে পারল না তৃপ্তি, তার আগেই গড়গড় করে নিদ্রর গায়ের ওপর বমি করে দিল। নিদ্র না পারছে ছাড়তে, না পারছে ধরে রাখতে। যা খেয়েছে সব গড়গড় করে পেটের ভেতর থেকে মুখ দিয়ে সব বেরিয়ে আসলো তৃপ্তির। কিছুক্ষণ বমি করার পর কাহিল হয়ে পড়ে তৃপ্তি। নিদ্র নিজের শার্ট শরীর থেকে খুলে ফেললো, তারপর তৃপ্তিকে কোলে নিয়ে নীলার উদ্দেশ্যে বলল, নীলা একটু আমার সাথে আয়। এই বলে নিদ্র তৃপ্তিকে কোলে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। রাহুল ভাইয়া, আপনি একটু সামিয়াকে ধরুন, আমি নিদ্র ভাইয়ের কাছে যাচ্ছি। নীলার কথা শুনে রাহুল যেন না চাইতে হাতে চাঁদ পেয়ে গেল। রাহুল তো এটাই চেয়েছিল। ইমন নীলাকে উদ্দেশ্য করে বলে উঠল, বাসায় যদি কোনো টক জিনিস থাকে তাহলে নিয়ে এসো। নীলা আচ্ছা বলে চলে গেল, আর রাহুল সামিয়ার কাছে গিয়ে সামিয়ার মাথা দুহাত দিয়ে চেপে ধরল। জ্যাক তখন ইমনের পাশে এসে বসে বলল, দৃশ্যটা অমায়িক। জ্যাকের কথা শুনে ইমন অবাক হয়ে বলে উঠল। মানে জ্যাক সাব্বির আর রাহুলের দিকে তাকিয়ে বলল, মনে হলো নিদ্র তার প্রিয়তমাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেছে, আর সাব্বির তার প্রিয়তমাকে ধরে আছে যাতে তার কোনো সমস্যা না হয়। আর এদিকে আমাদের রাহুলদা চাচ্ছে নিজের লাইন ক্লিয়ার করে রিলেশনে যেতে, মানে তিনিও তার প্রিয়তমাকে ধরে রেখেছে যাতে তার সমস্যা না হয়। আর আপনার তো মিয়া নীলার সাথে অলরেডি চলছে, এটা কি আমরা বুঝি না? আচ্ছা যাই হোক,
আমি তাই বললাম, দৃশ্যটা অমায়িক। জ্যাকের কথা শুনে ইমন নিজের মাথা চুলকে মুচকি হেসে উঠল। সাব্বির আর রাহুল জ্যাকের দিকে চোখ গরম করে তাকালো। জ্যাক তখন একটা গ্লাসে কোক মানে বিয়ার ঢালতে ঢালতে বলল, আজ আমার জানো দূরে বলে। এই দৃশ্যটা দেখে আঁখো মে আসু আ গয়া। এই বলে জ্যাক গ্লাস থেকে বিয়ার পান করলো। পরপর 2 গ্লাস খেয়ে জ্যাকের অবস্থা কাহিল। জ্যাক তখন রাহুল আর সাব্বিরের দিকে তাকিয়ে বলল, শালারা এটার সাথে পানি মিশাসনি? জ্যাকের কথা শুনে সাব্বির আর রাহুল ডানে বামে মাথা নাড়ালো, মানে বিয়ারের সাথে তারা পানি মিশায়নি। জ্যাক তখন মাথায় হাত দিয়ে বলল, তার মানে এরা পুরো র খেয়েছে, পানি মিশাসনি? সাব্বির আর রাহুল আবারও ডান বামে মাথা নাড়ালো। জ্যাক এবার আর কিছু বলতে পারছে না, তার মাথা অলরেডি ঘোরা শুরু করে দিয়েছে, চোখের সামনে সব ওলট পালট হয়ে যাচ্ছে। জ্যাক হেলতে দুলতে একটা টেবিলের উপর ধপাস করে শুয়ে আকাশের দিকে তাকিয়ে গান ধরল। ও নেশা, নেশা, ও নেশা, নেশা নেশা লেগেছে প্রেমের নেশা। আজ লাইলি নাই বলে আমি খাচ্ছি শশা, আর আমার বন্ধুরা তাদের লাইলি নিয়ে করছে মজা। জ্যাকের নেশাভরা কণ্ঠের গান শুনে ইমন হো হো করে হেসে উঠল। সাব্বির আর রাহুলও হেসে উঠল। জ্যাক তখন নিজের পকেট থেকে ফোন বের করে নিজের গার্লফ্রেন্ড মানে সুজনের বোন সাথীকে কল করলো। কিছুক্ষণ রিং হওয়ার পর সাথী কল রিসিভ করলো। কল রিসিভ করে সাথী বলে উঠল, হ্যালো জানু, কি করো? খেয়েছো? এত রাতে কল করেছো কেন জানু? আমার কথা বুঝি খুব মনে পড়ছে? সাথীর কথা শুনে জ্যাক নেশাভরা কণ্ঠে বলল, খুব মনে পড়ছে জানো। আর রাত কোথায় জানো? এখন তো দিন। সাথী জ্যাকের কথা শুনে বলে উঠল, আমাদের এখানে এখন দিন ঠিক আছে, কিন্তু তোমাদের ওখানে তো এখন রাত। এত রাতে কল করছো কেন? কমপক্ষে আমার মনে হয় তোমাদের ওখানে এখন রাত 2টা বাজে। তুমি ঘুম মিস করো কেন? তোমাকে না বললাম ঠিক মতো ঘুমাতে? এই এক মিনিট, তুমি কি নেশা করছো? এমনভাবে কথা বললে কেন? কিছুটা রাগী কণ্ঠে শেষের কথা বলে উঠল সাথী। সাথীর কথা শুনে জ্যাক ভয়ানক নেশাভরা কণ্ঠে বলল, আপনি যার সাথে কথা বলছিলেন তার ফোন এখন বন্ধ হয়ে গেছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। এ বলে জ্যাক কল কেটে দিয়ে ফোনের সুইচ অফ করে পকেটে পড়ে নিল। জ্যাকের কাণ্ড দেখে ইমন হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। সাব্বির আর রাহুলের একই অবস্থা। সামিয়া আর ইকরার কোনো হুঁশ নেই, তারা অঘোর ঘুমে তলিয়ে গেছে। জীবনে প্রথম এমন জিনিস খেয়েছে তারা, শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছে তাদের, আবার তাও কোনো কিছু মিক্স ছাড়া খেয়েছে। সাব্বির আর রাহুল তাদের ধরে বসে আছে। এদিকে নীলা তৃপ্তির রুমে এসে দেখল নির্জ তৃপ্তির ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে, আর তৃপ্তি নির্জর নাক কান দিয়ে টানাটানি করছে। সামিয়া আর ইকরা থেকে তৃপ্তি একটু কম খেয়েছে, তাই তৃপ্তি এখনো কিছুটা হুঁশ আছে। নীলা নির্জর সামনে এসে দাঁড়ালো। নির্জ তখন তৃপ্তিকে ওয়াশরুমের ভেতরে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, ওকে ফ্রেশ করিয়ে দে তাড়াতাড়ি। এ বলে নির্জ চলে আসলো নিজের রুমে, আর নীলা তৃপ্তির ওয়াশরুমের ভেতরে গিয়ে তৃপ্তিকে একেবারে স্নান করিয়ে দিল। স্নান করানোর সময় তৃপ্তি নীলাকে অনেক বকাবকি করছিল। নীলা এতে অনেক বিরক্ত হচ্ছিল। নির্জ নিজের রুমে এসে নিজে স্নান করে নেয়, কারণ শরীর থেকে বমির বাজে গন্ধ বের হচ্ছিল। নির্জ শাওয়ার নিয়ে চেঞ্জ করে বেরিয়ে আসে তৃপ্তির রুমের সামনে। এসে দেখলো নীলা তৃপ্তিকে বেডের উপর শুয়ে দিচ্ছে, আর তৃপ্তি বারবার লাফিয়ে উঠে বসে নীলাকে ধাক্কা দিচ্ছে। নীলা নিজেকে সামলিয়ে আবারও শোয়াতে যাচ্ছে, আর তৃপ্তি আবারও একই কাণ্ড করছে। নিদ্র এবার নীলার পেছনে এসে দাঁড়িয়ে বলল, তুই যা, আমি দেখে নিচ্ছি ওকে। নিদ্রর কথা শুনে নীলা চমকে উঠে পিছনে তাকালো। এরপর নীলা বলল, ওকে ঘুম পাড়িয়ে দেন, আমার মনে হয় না ওর এত সহজে ঘুম আসবে। এ বলে নীলা তৃপ্তির রুম থেকে বেরিয়ে গেল, আর নির্জ তৃপ্তি বেডের পাশে বসে তৃপ্তিকে শুতে বলল। কিন্তু তৃপ্তি ঘটিয়ে বসলো অন্য কিছু। সে নির্জকে টান দিয়ে শুয়ে দিয়ে নির্জকে আঁকড়ে পৃষ্ঠে জড়িয়ে ধরে নির্জর বুকে কামড় বসিয়ে দিল। নির্জ ব্যথায় কুকিয়ে উঠে তৃপ্তিকে ধাক্কা মেরে নিজের উপর থেকে ফেলে দিল। তৃপ্তি এবার চোখ দুটো বুজে আসছে, কিন্তু সে হার মানতে নারাজ। তৃপ্তি আবার নির্জর গায়ের উপর উঠে বসে নেশালো কণ্ঠে বলল, আজ তো তোকে আমি খেয়েই ফেলবো শয়তান। এই বলে হঠাৎ তৃপ্তি নিদ্র ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নিদ্র পুরো আবুল হয়ে গেল। তৃপ্তি এবার নিজের ঠোঁটে ছোট ছোট কামড় দিতে লাগলো। নিদ্র ব্যথা না লাগলেও কেমন যেন একটা ফিল হচ্ছে। দুহাত দিয়ে তৃপ্তিকে আস্তে করে নিজের সাথে মিশিয়ে নেয় নিদ্র। কিছুক্ষণ পর নিদ্র বুঝতে পারলো তৃপ্তির শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, কামড়ের গতি কমে যাচ্ছে। হঠাৎ তৃপ্তি ছোট একটা কামড় দিল নিদ্রর ঠোঁটে। এরপর তৃপ্তির মাথা নিদ্রর গাল বেয়ে এলিয়ে পড়ল নিদ্রর কাঁধে। নিদ্র বুঝতে পারলো তৃপ্তি ঘুমিয়ে পড়েছে।
চেক করার জন্য মাথা কাত করে তৃপ্তির দিকে তাকাতে নিলে আবারও তৃপ্তির ঠোঁটের সাথে নিদ্র ঠোঁট মিশে যায়। নিদ্র আস্তে করে তার মাথা একটু পেছনে নিয়ে আসলো। এতে তৃপ্তির ঠোঁটের থেকে তার ঠোঁট আলাদা হয়ে গেল। নিদ্র তৃপ্তির মুখের ওপর থেকে চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ঘোর লাগানো গলায় বলল, কবে তোকে একেবারে নিজের করে পাবো? কবে কোনো বাধা ছাড়া তোকে এভাবে জড়িয়ে ধরতে পারবো? কবে 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 আসবে সেই দিন যেদিন আমি একেবারে তোর সাথে মিশে যাব আর তুই মিশে যাবি আমাতে? আমার যে আর তর সইছে না, খুব করে কাছে পেতে ইচ্ছে করছে তোকে। এই বলে নিদ্র তৃপ্তির কপালে একটা চুমু খেয়ে তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ যাওয়ার পর নিদ্র হোশ ফিরল। সে আস্তে করে তৃপ্তিকে নিচে থেকে ছাড়িয়ে বালিশে শুয়ে দিল। এরপর আবারও তৃপ্তির কপালে একটা চুমু খেয়ে তৃপ্তির রুম থেকে নিজের রুমে চলে আসলো নিদ্র। সকাল 11টা বাজে। ঘুম ভাঙলো তৃপ্তির। সে আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো। উঠে বসে তৃপ্তি বুঝতে পারল তার শরীর প্রচন্ড দুর্বল, মাথা হালকা ঝিমঝিম করছে। তৃপ্তি মাথা দুহাত দিয়ে চেপে ধরে ভাবতে লাগলো কাল রাতের কথা। সে কোক খেল, তারপর তার মাথা ঝিম মেরে উঠেছিল। তখন সে নিদ্রর কাছে গিয়েছিল। ব্যাস, আর মনে পড়ছে না। টেবিলের উপরে টেবিলের ঘড়ির দিকে নজর পড়তেই তৃপ্তি চট করে বেড থেকে নেমে দাঁড়ালো। তৃপ্তি এটা ভেবে অবাক হচ্ছে যে তার আম্মু আজ তাকে নামাজ পড়তে ডাকতে আসেনি। রুমের এক কোনায় গিয়ে নিজের ব্যাগপত্র গোছগাছ হয়ে পড়ে আছে দেখে তৃপ্তি আরো বেশি অবাক হলো। তার ব্যাগপত্র গুছিয়েছে কে? তৃপ্তি 7-5 ভাবা বন্ধ করে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে হেলতে দুলতে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে রুম থেকে বেরিয়ে আসলো। তৃপ্তি রুম থেকে বেরিয়ে নিচতলায় নেমে দেখলো ইকরা সোফার ওপর বসে নীলার সাথে কথা বলছে। সামিয়াকে দেখা যাচ্ছে না। তৃপ্তি সোজা নীলার পাশে গিয়ে বসলো। নীলার পাশে বসতেই নীলা তৃপ্তির থেকে মুখ ঘুরিয়ে নিল। তৃপ্তি বুঝতে পারল না নীলা এমন করলো কেন। তৃপ্তি এবার নীলার এপাশ থেকে উঠে ইকরা আর নীলার মাঝখানে বসলো। নীলা এবার তৃপ্তি থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। তৃপ্তি এবার নীলার হাত ধরে বলল, কি হয়েছে আপু? আমার সাথে এমন করছো কেন? নীলা নিজের হাত তৃপ্তি থেকে ছাড়িয়ে কিছুটা হিট লাগানো কণ্ঠে বলল, আমি চুন্নি বিল্লি, ডাইনি, রাক্ষসী, ভাল্লুকনি ইত্যাদি। আমার সাথে মানুষে কথা বলতে আসে কেন? আমি তো ভালো না, আমি বজ্জাত মেয়ে। নীলার কথাগুলো তৃপ্তি কিছু বুঝতে পারল না, কিন্তু এটা ঠিক তৃপ্তি বুঝতে পারছে যে নীলাকে কেউ কিছু বলেছে। তাহলে নীলা এগুলো বলবে কেন? তৃপ্তি সোফা থেকে দাঁড়িয়ে কিছুটা রাগী গলায় চিৎকার করে বলে উঠল, কার এত বড় সাহস তোমাকে এগুলো বলার? কে বলেছে এগুলো তোমাকে? তুমি শুধু একবার বলো আমাকে, আমি এক্ষুনি তার দাঁত ভেঙে ফেলবো। তৃপ্তির চিৎকার শুনে সালমা কিচেন থেকে বেরিয়ে আসেন। তা দেখে নীলা চোখ কপালে। এই মেয়ের এত জোরে চিৎকার করছে কেন? সালমা তৃপ্তির কাছে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? তৃপ্তি এবার সালমার হাত ধরে বলল, আম্মু শোনো না, নীলা আপু কি বলছে? ওনাকে নাকি কেউ বজ্জাত মেয়ে বলেছে, সেজন্য উনি আমার থেকে মুখ সরিয়ে নিচ্ছেন। তৃপ্তির কথা শুনে সালমা নীলার দিকে তাকালো। নীলা চট করে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, না 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 আন্টি, সুইটি ভুল বলছে। আমি ওকে বললাম যে যাওয়ার সময় আন্টির হাতের একটু তেঁতুলের আচার নিয়ে যাব। কাল রাতে ওটা খেয়েছিলাম, যা টেস্ট হয়েছে এখন জিভে লেগে আছে। আমি তাই বললাম, সত্যি। নীলার কথা শুনে তৃপ্তির চোখ কপালে উঠে গেল। কি বলছে এগুলো নীলা? একটু আগেই তো অন্য কথা বলছিল। তৃপ্তি আবার বলে উঠল, আপু তুমি এগুলো কি বলছো? তুমি তো একটু আগে বললে। তৃপ্তি আর কিছু বলতে না দিয়ে নীলা আবার বলল, বললাম আমার তেঁতুলের আচারটা ভালো লেগেছে। সালমা মুচকি হেসে বলে উঠল, সাধারণ এই বিষয়টা নিয়ে চিৎকার করার কি আছে? আমাকে বললেই তো আমি দিয়ে দিতাম। দাঁড়াও, আমি তোমার জন্য তেঁতুলের আচার প্যাক করছি। এই বলে সালমা চলে গেল। তৃপ্তি নীলাকে কিছু বলতে যাবে, এমন সময় নিদ্র সেখানে এসে দাঁড়ালো আর বলল, তৃপ্তি, নীলা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমাদের একটু পরেই বের হতে হবে, লেট করলে হবে না। এ বলে নিদ্র চলে যেতে নিলে নীলা পেছন থেকে বলে উঠল, আমাদের সাথে আরো একজন যাবে। নিদ্র তা শুনে দাঁড়িয়ে গেল। এরপর পেছন ঘুরে নীলার দিকে তাকালো। নিদ্র তাকানো দেখে নীলার হাতের ইশারায় ইকরাকে দেখিয়ে বলল, ও যাবে আমাদের সাথে, ওর বাড়ি হাতির ঝিল, ও ওখানেই নেমে যাবে। নিদ্র কিছু বলতে যাবে, তখন তৃপ্তি পাশ থেকে দাঁত কটমট করে বলে উঠল, যদি বারণ করে না, চুল টেনে ছিঁড়ে ফেলবো, টাকলা বানিয়ে দেবো। নিদ্র তা শুনে শুকনো ঢোক গিলল। কাল রাতের কথা মনে পড়ে গেল নিদ্রর। যেভাবে রাক্ষসীর মতো বুকে কামড় দিয়েছে, ওরে বাবা, পুরো দাগ বসে গেছে। এখনো জায়গাটা চিনচিন করে ব্যথা করছে। নিদ্র বুঝে গেছে এখন বারণ করলে পরে এর শাস্তি পেতে হবে তাকে।
প্রতিবারই এমন করে এসেছে তৃপ্তি। নিদ্রর মুখের কথা মুখেই রয়ে গেল। সে আস্তে করে সেখান থেকে কেটে পড়ল। নীলা তা দেখে মুচকি হাসলো, তবে তৃপ্তির আড়ালে। নীলা এবার ইকরার দিকে তাকিয়ে বলল, তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে তাড়াতাড়ি এখানে চলে আসো, লেট করো না একদম। নীলার কথা শুনে ইকরা আচ্ছা বলে চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে গেল। ইকরা চলে যেতেই নীলাও সেখানে দাঁড়িয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল। তৃপ্তি তা দেখে দৌড়ে নীলার পাশে হাঁটতে হাঁটতে নীলার হাত ধরে বলল, আপু তুমি কেন আমার সাথে এমন করছো? আমি কি করেছি? কিন্তু নীলা কিছু বলছে না, শুধু সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। তৃপ্তি সমানে প্রশ্ন করে যাচ্ছে নীলাকে যে সে কি করেছে, কেন নীলা তার সাথে কথা বলছে না। কিন্তু নীলা কিছু বলছে না। নীলা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল, আর তৃপ্তি বাহির থেকে মন খারাপ করে নিজের রুমে চলে আসলো। নীলা রুমে এসে মুচকি হেসে নিজে রেডি হতে লাগলো। এদিকে চেয়ারম্যান বাড়ির পেছনের দিকের পুকুর ঘাটে মন খারাপ করে বসে আছে সামিয়া। একটু পরপর চোখে আসা পানি ডান হাত দিয়ে মুছে নিচ্ছে, আর ভাবছে সে কাঁদছে কার জন্য। তার বেস্টু চলে যাচ্ছে সেজন্য, নাকি রাহুলের জন্য, নাকি সে একা হয়ে যাবে এই জন্য। সামিয়ার পেছনে একটু দূরে দাঁড়িয়ে সামিয়ার দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে রাহুল। আর সে ভাবছে মনের কথাগুলো কি আজও বলা হবে না কি ভালোবাসি শিমু, আজও কি বলতে পারবো না। হঠাৎ জ্যাক আর সাব্বির আগমন ঘটে সেখানে। রাহুল অপ্রস্তুত হয়ে পড়ে। এই সময় এদের এখানে আশা করেনি রাহুল। জ্যাক রাহুলের গালে একটা চড় মেরে বলল, মেয়েটা কাঁদছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস? এ বলে জ্যাক রাহুলের ঘাড়ে ধরে সামিয়ার কাছে নিয়ে আসলো। কারো উপস্থিতি টের পেয়ে সামিয়া তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে পেছনে ঘুরে দাঁড়ালো। দাঁড়িয়ে তো সামিয়ার চোখ ছানা বড়া। রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার ঠিক 2 হাত সামনে। জ্যাক সামিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, এসব মন খারাপ টোন খারাপ আমার ভালো লাগে না, যা করার তাড়াতাড়ি কর, হাতে সময় কম, এখনই আমরা চলে যাব। এ বলে জ্যাক সাব্বিরকে নিয়ে সেখান থেকে চলে গেল। সামিয়া তখন রাহুলের দিকে ছলছল চোখে তাকালো। রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো হেলদোল নেই। সামিয়া এবার রাগ উঠে গেল। সে খানিকটা চিৎকার করেই বলে উঠল, আজও কি বলবেন না, নাকি না বলেই চলে যেতে চান? যদি তাই হয় তাহলে আমার পিছনে কেন ঘুরছেন? চলেই তো যাবেন, তাহলে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার মানে কি? সামিয়ার চিৎকার দেখে রাহুল সামিয়াকে জোরে ধরল। মনে হলো সামিয়ার এই কথাগুলো শোনার অপেক্ষায় করছিল সে। সামিয়া রাহুলকে জড়িয়ে ধরে টুকটে ফুপিয়ে কেঁদে উঠল। রাহুল সামিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, ভালোবাসি শিমু। রাহুলের কথা শুনে সামিয়া থমকায়। এই শিমু আবার কে? তার নাম তো সামিয়া। সামিয়া কাঁদালো কণ্ঠে বলল, শিমুকে? মাই শিমু। কথাটা বলে রাহুল আর একটু শক্ত করে সামিয়াকে জড়িয়ে ধরল। সামিয়া বুঝতে পারলো রাহুল তাকে শিমু বলে রাখছে। এভাবে কিছু সময় যাওয়ার পর রাহুল সামিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, 013.8 আমার নাম্বার। মনে থাকবে না তো? রাহুলের কথা শুনে সামিয়া বলে উঠল। রাহুল তখন বলল, এত ভুলো মন কেন তোমার? আচ্ছা আমার ফোনে তোমার নাম্বার দাও। এ বলে রাহুল সামিয়াকে ছাড়তে নিলেই সামিয়া বলে উঠল, এভাবে থাকি না আর একটু একটু পরে তো চলে যাবেন। সামিয়ার কথা শুনে রাহুল আর ছাড়লো না সামিয়াকে। সে পকেট থেকে ফোন বের করে সামিয়ার হাতে দিল। সামিয়া তখন রাহুলের ফোনে তার আম্মুর নাম্বার সেভ করে দিল, আর রাহুলের বুকে মুখ ঠেকিয়ে কয়েকটা পিকও তুলল। পিক তোলা শেষে সামিয়া রাহুলের হাতে আবার ফোন দিয়ে দিল। রাহুল ফোনটা পকেটে পড়ে নিল। সামিয়া বলে উঠল, ঢাকায় গিয়ে আমায় ভুলে যাবেন না তো? সামিয়ার কথা শুনে রাহুল 2 হাত দিয়ে সামিয়াকে জড়িয়ে ধরে বলল, প্লাস্টিক যেমন না পুড়লে তার কোনো ক্ষয় হয় না, তেমনি রাহুলও জীবিত থাকা পর্যন্ত তোমাকে এক মুহূর্তের জন্য ভুলবে না। সামিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এত ভালোবাসেন আমায়, তাহলে এতদিন বলেননি কেন? রাহুল কিছুটা আমতা আমতা করে বলে উঠল, এতদিন বলিনি কারণ তুমি যদি রিজেক্ট করে দিতে তাহলে পাগল হয়ে যেতাম আমি, জীবনটা থেকেও না থাকার মতো হয়ে যেত। এই নিয়ে ভয় করতো আমার অনেক। সামিয়া এবার একটু জোরে কেঁদে উঠল। রাহুল তখন বলল, এই পাগলি কান্না থামাও, যেতে হবে তো নাকি? বিদায় দাও আমার, আমি তোমার হাসি মুখ দেখে যেতে চাই। রাহুলের কথা শুনে সামিয়া আরো একটু শক্ত করে রাহুলকে জড়িয়ে ধরে বলল, মন মানছে না আপনাকে ছাড়তে, মন চাচ্ছে এইভাবে আপনাকে সারা জীবন ধরে রাখি, মিশে থাকে আপনাতে, যাতে কেউ নজর দিতে না পারে। রাহুল একটা মুচকি হাসি দিয়ে বলল, হয়েছে, দেখি এবার ছাড়ো। এ বলে রাহুল সামিয়াকে নিজে থেকে ছাড়িয়ে নিল। এরপর সামিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি তোমাকে আমার ঘরে তুলবো, আমি আমার বউকে দূরে কখনো রাখবো না। এ বলে রাহুল আবার সামিয়ার দিকে ঝুঁকে সামিয়ার চোখে চোখ রেখে বলল, এই যে শুনুন মিস শিমু, এখন যেভাবে দেখে যাচ্ছি পরের বার আসলে যেন ঠিক তেমনই দেখি। আমার বউয়ের যদি একটু ঘাটতি এদিক সেদিক হয়েছে দেখি তো আপনার খবর আছে বলে দিলাম। রাহুলের কথা শুনে সামিয়া বেশ লজ্জা পেল। লজ্জায় মাটির সাথে তার মিশে যেতে ইচ্ছে করছে।
সামিয়া রাহুলকে নিজের সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বজ্জাত লোক একটা। এই বলে সামিয়া সেখান থেকে এক দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। আর রাহুল বুকে দুহাত গুজে সামিয়ার যাওয়ার পানি তাকিয়ে রইল। বেলা 1টা বাজে। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো তৃপ্তি, নীলা, ইকরা, সামিয়া, সালমা, সজীব, বজলুর, নিদ্র, জ্যাক, সাব্বির আর রাহুল। ইমন সকালবেলায় ফিরে গেছে তার বাড়িতে। সে ঢাকায় ফিরবে আরো 2 দিন পর। জ্যাক, সাব্বির আর রাহুল বসেছে একটা গাড়িতে। এদিকে নিদ্র, তৃপ্তি, নীলা আর ইকরা বসেছে নিদ্রর গাড়িতে। তৃপ্তি, ইকরা আর নীলা বসেছে পিছনে। নিদ্র বলেছিল তৃপ্তিকে সামনে এসে বসতে, কিন্তু তৃপ্তি তা না করে জেদ ধরে পিছনে বসেছে। তার কারণ নীলা তার সাথে কথা বলছে না কেন তা জানার জন্য। তৃপ্তি নীল কালারের বোরখা, কফি কালারের হিজাব আর কালো নিকাব পরেছে। সালমা, বজলুর, সজীব আর সামিয়ার থেকে বিদায় নিয়ে চেয়ারম্যান বাড়ি থেকে গাড়ি ড্রাইভ করে বেরিয়ে আসলো নিদ্র। নিদ্রর গাড়ি পিছু পিছু সাব্বিরও গাড়ি ড্রাইভ করে চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে আসলো। গাড়ি দুটো যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ গাড়ি দুটোর দিকে তাকিয়েছিল সালমা, বজলুর, সজীব আর সামিয়া। সালমা তো রীতিমতো অঝোর ধারায় কান্না করছেন। আজ তার বাড়িটা আবার শূন্য হয়ে গেছে। সামিয়া চেয়ারম্যান বাড়ির গেট থেকে বিদায় নিয়ে তার বাড়ি চলে গেল। বজলুর সালমাকে আর সজীবকে নিয়ে আবারও বাড়ির ভেতরে চলে গেলেন। এদিকে গাড়ির ভেতরে তৃপ্তি নীলাকে বলছে, নীলা আপু, তুমি কি আমার সাথে কথা বলবে না? নীলা কিছু না বলে গাড়ির জানালা দিয়ে বাহির দৃশ্য দেখতে লাগলো। তৃপ্তি এবার নীলার গালে আলতো করে হাত দিয়ে তার দিকে মুখ ঘুরিয়ে নীলার চোখে চোখ রেখে বলল, কথা বলবে না আমার সাথে? আমি কি করেছি আমাকে বলো না। আমি মাফ চেয়েছি তোমার কাছে। নীলা এবারও কিছু না বলে তৃপ্তির হাত নিজের গাল থেকে সরিয়ে গাড়ির জানালা দিয়ে বাহির দৃশ্য দেখতে লাগলো। তৃপ্তি তখন মন খারাপ করে ইকরাকে বলল, ইকরা আপু, তুমি কি জানো নীলা আপু কেন আমার উপর রেগে আছে? ইকরা তৃপ্তির কথা শুনে বলল, কাল রাতে তুমি নাকি নেশার ঘরে ওনাকে কিসব কথা বলেছ, আর ওনাকে নাকি ধাক্কাও দিয়েছ, তাই উনি তোমার উপর অভিমান করে আছে। ইকরার কথা শুনে তৃপ্তি বলে উঠল, নেশা মানে? এই নেশা আবার কি? তৃপ্তির কথা শুনে ইকরা অবাক দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, তুমি নেশা চেনো না? না। মুখে অদ্ভুত আওয়াজ করে না বলল তৃপ্তি। নেশা মানে ওই যে আমরা রাতে কোক খেলাম না, ওটা একটা ড্রিঙ্ক ছিল, মানে মদ। মদ চিনো তুমি? তৃপ্তি এবারও না বলল, কারণ মদ নামক জিনিসের সাথে সে পরিচিত নয়। ইকরা অবাক হয়ে বলল, তুমি মদ চেনো না? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। এই মদ খেলে মাথা ঝিমঝিম করে, মাথা চক্কর দিয়ে ওঠে, চোখের সামনে সব ঘুরঘুর করতে থাকে। ইকরার কথা শুনে তৃপ্তি চট করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, কাল রাতে আমি কোক খাওয়ার পর আমার এমন লেগেছিল। এদিকে নিদ্র এদের কথা সবই শুনছে, কিন্তু কিছু বলছে না, কারণ তৃপ্তির এগুলো জানা প্রয়োজন। নিদ্র এক মনে ড্রাইভ করে যাচ্ছে চুপচাপ। ইকরা বলল, এরপরেই তোমার নেশা হয়ে যায়, আর তুমি নীলা আপুকে বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছ, নেশার ঘরে ওনাকেও ধাক্কা মেরেছ। এই নেশা উঠে গেলে আর মানুষের হিতায় জ্ঞান থাকে না। ইকরার কথা শুনে তৃপ্তি বুঝতে পারলো মদ কি, এটা খেলে কি হয়। তৃপ্তির মুখ এবার ছোট হয়ে যায়। সে তো আর ইচ্ছে করে এমন করেনি, তাহলে নীলা কেন তার সাথে এমন করছে? নীলা কি এসব বুঝে না? সে না হয় এসব বুঝে না, কিন্তু নীলা তো বুঝে। তাও কেন সে তৃপ্তির ওপর অভিমান করে আছে? তৃপ্তি তো আর ইচ্ছে করে খায়নি, নীলাই তো তাকে দিয়েছিল। তৃপ্তি মুখ গোমরা করে বসে রইল। নীলা আর চোখে তৃপ্তিকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, মেয়েটা বড় অভিমানী। যে জানলো তার কোনো দোষ নেই, সে অভিমান করে বসলো। নীলা একটু ভালো করে তৃপ্তির দিকে তাকিয়ে দেখলো তৃপ্তির চোখ দুটো ছলছল করছে, যেন এখনই কেঁদে দিবে। নীলা তৃপ্তিকে এবার টান দিয়ে নিজের কাছে এনে জড়িয়ে ধরে বলল, ধুর বোকা, আমি তো মজা করছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুই কি করিস, এর জন্য আবার কান্না করা লাগে। কিন্তু তৃপ্তি কিছু বলল না। নীলা তখন বলল, কি রে, কথা বলছিস না কেন এখন? এতক্ষণ তো কথা বলার জন্য পাগল হয়ে গেছিলি। নীলার কথা শুনে তৃপ্তি অভিমানী সুরে বলল, বলবো না তোমার সাথে কথা, ছাড়ো আমাকে। নীলা তা শুনে বলল, সত্যি বলবি না কথা? ঠিক আছে, ছেড়ে দিলাম। নীলা ছেড়ে দিতে নিলে তৃপ্তি নীলাকে জড়িয়ে ধরল। কি হলো, এখন আবার ধরলি কেন? তৃপ্তি এবার একটু ভেবে বলল, বন্ধুত্ব করছি কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? তৃপ্তির কথা শুনে নীলা হেসে উঠল, সাথে ইকরা আর তৃপ্তিও। নিদ্র এক মনে ড্রাইভ করে যাচ্ছে। ভোরে তৃপ্তিকে নামাজ পড়ার জন্য ডাকতে আসছে আমেনা। গতকাল রাত 10টায় বাড়িতে এসে পৌঁছেছিল নিদ্র, তৃপ্তি আর নীলা। ইকরাকে হাতে ঝিল গাড়ি দাঁড় করিয়ে নামিয়ে দিয়েছিল নিদ্র।
সেখান থেকে ইকরার ছোট ভাই এসে নিয়ে গেছে ইকরাকে। আর সাব্বির, রাহুল, জ্যাক তাদের গাড়ি নিয়ে নিজেদের বাড়িতে চলে গেছে। আমিনা তৃপ্তির বেডের পাশে বসে তৃপ্তির মাথায় হাত বুলিয়ে ছোট করে তৃপ্তিকে ডাক দিলেন। তৃপ্তি কোলবালিশ জড়িয়ে ধরে অঘোর ঘুমে তলিয়ে আছে। আমিনার ডাক যেন তার কানে পৌঁছায়নি। আমিনা অনেক কষ্টে তৃপ্তিকে ঘুম থেকে জাগিয়ে টেনে টুরে বসালেন। পরশু রাতের নেশা এখনো ঠিকভাবে কাটেনি তৃপ্তির। চোখ দুটো বারবার বুজে আসছে তার। তৃপ্তি আমিনার কোলে ঢলে পড়ে ঘুম জড়ালো কণ্ঠে বলল, বরং ছেড়ে দাও না, আজ কাল থেকে ঠিকভাবে পড়বো। আমিনা তৃপ্তির মুখের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে উঠলেন, না, কোনো ছাড় নেই। তোর আম্মু এই বিষয়ে আমাকে কড়া থাকতে বলেছে। এই বলে তৃপ্তির কপালে ছোট একটা চুমু এঁকে দিলেন আমিনা। এরপর তৃপ্তিকে নিজের থেকে ছাড়িয়ে ঠিকভাবে বসিয়ে বললেন, তাড়াতাড়ি অজু করে নে, আমাকেও নামাজ পড়তে হবে, আমি গেলাম। এই বলে আমিনা তৃপ্তির রুম থেকে বেরিয়ে গেলেন। আর তৃপ্তি তার দুর্বল শরীরটাকে টেনে টুনে ওয়াশরুমে নিয়ে গেল। এরপর অজু সেরে নামাজে বসে পড়ল। এদিকে নিদ্র ফরহাদের সাথে মসজিদের নামাজ পড়তে চলে গেছে। সকাল 8টা বাজে। ডাইনিং টেবিলে বসে আছে নিদ্র, তৃপ্তি, ফরহাদ আর আমেনা। সবাই বসে সকালের নাস্তা শেষ করছে। নীরবতা ভেঙে নিদ্রকে উদ্দেশ্য করে আমেনা বলে উঠলেন, ও কি আজ থেকে কলেজে যাবে নাকি কাল থেকে নিয়ে যাবি? নিদ্র একবার চোখ তুলে আমেনার দিকে তাকালো। এরপর আবার চোখ নামিয়ে খাবারে মনোযোগ দিয়ে বলল, আজ থেকেই যাবে। খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে বলো। আমেনা তৃপ্তির দিকে তাকিয়ে বললেন, শুনলি তো কি বললো? তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। তৃপ্তি তো মহা খুশি। আজ থেকে সে কলেজে যাবে। তার কলেজে প্রথম দিন হবে আজ। তৃপ্তি খুশিতে গজগজিয়ে বলে উঠল, ঠিক আছে বড় আম্মু। নিদ্র একটু রুটি চিবোতে চিবোতে তৃপ্তির দিকে তাকালো। ফরহাদ নিদ্রকে বলে বসলো, তুই কবে থেকে অফিসে জয়েন করবি? কথাটা শুনে নিদ্রর খুব বিরক্ত লাগলো। সে বিরক্তিকর মুখ দেখিয়ে বলল, এক কথা কয়দিন পর পর জিজ্ঞেস করো কেন আমাকে? বললাম তো আমার সময় হলে আমি জয়েন করব। ফরহাদ চুপ হয়ে যায়। আমেনা চোখ গরম করে নিদ্রর দিকে তাকায়। আমেনার চোখে চোখ পড়তে নিদ্র মাথা নিচু করে খাবার খেতে শুরু করলো। তৃপ্তি তা দেখে মুচকি হাসতে লাগলো, কারণ কাল রাতে অনেক বকা খেয়েছে নিদ্র। তৃপ্তি একটু আধটু শুনেছে। সকালের নাস্তা শেষ করে কলেজের জন্য তৈরি হচ্ছে তৃপ্তি। আজ তার কলেজের প্রথম দিন। খুশিতে তার মনে লাড্ডু ফুটছে। আমিনা নিজে তৃপ্তিকে তৈরি হতে সাহায্য করছেন। কফি কালারের বোরখা, বাদামি কালারের হিজাব পরছে তৃপ্তি। নিকাব সে পরে না, সাফ জানিয়ে দিয়েছে আমিনাকে। আমিনাও কিছু বলল না, কারণ তিনি জানেন নিদ্র এভাবে কখনো তৃপ্তিকে কলেজে নিয়ে যাবে না। নিকাব তোকে পড়াবেই, সাথে কয়েকটা গরম ধমকানো বাক্য শোনাবে। আমিনার ভাবনাই সত্যি হলো। তৃপ্তি বাড়ি থেকে বেরোতে নিদ্র চোখ গরম করে বলে উঠল, নিকাব কই তোর? তাড়াতাড়ি নিকাব পরে আয়। নিদ্রর ধমক খেয়ে তৃপ্তি ধুমধাম পা ফেলে বাড়ির ভিতরে যেতে যেতে ন্যাকা কান্না জুড়ে দিয়ে চিৎকার করে বলে উঠল, আমি যাব না এই শয়তান ছেলের সাথে, খালি ধমক দেয়। বড় আম্মু তুমি কই? দেখো তোমার ছেলে আমাকে ধমকাচ্ছে। আমিনা এসে তৃপ্তির মুখে একটা নিকাব পরিয়ে দিতে দিতে বললেন, আমি আগেই বলেছিলাম আমার কথা শুনলে ধমক খেতে হতো না। এই বলে তিনি তৃপ্তিকে নিকাবটা পরিয়ে দিলেন। তৃপ্তি বলে উঠল, নিকাব না পড়লে হয় না? এটা আমার মুখ ঢেকে রাখে। আমি তো এখন কলেজে যাব, আমার মুখ কেউ না দেখলে আমাকে চিনবে কি করে? তৃপ্তির কথা শুনে আমেনা কপাল কুঁচকে তৃপ্তির দিকে তাকালেন। এরপর কিছুটা কড়া গলায় তিনি বললেন, কেউ তোকে চেনা লাগবে না। সোজা কলেজে যাবি, আবার সোজা বাড়িতে আসবি। এদিক সেদিক একদম যাবি না, তাকাবিও না। এই বলে আমেনা তৃপ্তির হাত ধরে বাড়ি থেকে বের করে নিয়ে আসলেন। নিদ্র বাইকের উপর বসেছিল। আমেনা তৃপ্তিকে নিয়ে বাইকের কাছে এসে নিদ্রকে রাগী গলায় বললেন, তুই আমার মেয়েকে ধমক দিয়েছিস কেন? কি সমস্যা তোর? একটু শান্তভাবে বলতে পারিস না? আমেনার কথা ও রাগী ভাব দেখে তৃপ্তি তো মহা খুশি। নিদ্রকে বকছে দেখে সে অলরেডি আমিনাকে জড়িয়েও ধরে ফেলেছে। নিদ্র তো আবুল হয়ে গেছে। নিদ্র আমিনাকে বলে উঠল, মম, ও নিকাব পরেনি, তাই ওকে নিকাব পরে আসতে বলেছিলাম। নিদ্রর কথা শেষ হতে আমিনা আবার ধমক দিয়ে উঠলেন, চুপ, কথা কম। এখন ওকে কলেজে নিয়ে যা, আবার ছুটির পর নিয়ে আসবি। মনে থাকে যেন, না হলে তোর বাড়িতে খাওয়া বন্ধ। আর খবরদার তুই আমার মেয়েকে ধমক দিবি না। এই বলে আমিনা নিদ্রকে চোখে ইশারা করলো।
নিদ্র বুঝে গেল আমিনার এই রাগী ভাবটা আসলে অভিনয়। নিদ্র নিজের বুকে হাত দিয়ে আমিনার দিকে তাকালো। তার মম এত নিখুঁত অভিনয় শিখলো কি করে? নিদ্র ভেবে পাচ্ছে না। তিনি কি সিরিয়াল দেখা শুরু করলেন নাকি? নিদ্র তো ক্ষণিকের জন্য ভেবে বসেছিলেন এটা আমিনার রাগ। তিনি রেগে নিদ্রকে বকছেন। অবশ্য কাল রাতেই নিদ্রর বকা খাওয়া হয়ে গেছে। সে কেন এতদিন গ্রামে ছিল? আমিনা এই নিয়ে নানান প্রশ্ন করেছে নিদ্রকে আর বকেছে। নিদ্র অনেকগুলো মিথ্যা কথা বলে আমিনাকে সামাল দিয়েছে। যাই হোক, গল্পে ফিরি। তৃপ্তি আস্তে করে নিদ্রর বাইকের পেছনে উঠে বসলো। তারপর আমিনাকে হাত নাড়িয়ে বলল, থ্যাঙ্কস বড় আম্মু। নিদ্র বাইক স্টার্ট দিতে তৃপ্তি চোখ মুখ বুজে নিদ্রকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই নিয়ে তৃতীয়বারের মতো বাইকে উঠেছে তৃপ্তি। আমিনা মুচকি হেসে বাড়ির ভেতরে চলে গেলেন। আর নিদ্র ঠোঁট কামড়ে হেসে বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। আজ বাড়িতে ফেরার পর এই থ্যাঙ্কসের জবাব দেবে নিদ্র। তাকে বকা খাওয়ানো হয়েছে আমিনাকে দিয়ে। এই বৃষ্টি। বৃষ্টি খুব মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ঠিক তখন রুমি পাশ থেকে ধাক্কা মেরে বৃষ্টিকে ডাক দিল। বৃষ্টি চোখ গরম করে রুমির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন ধাক্কাচ্ছিস কেন? আমি না তোকে বলেছি আমাকে ধাক্কা দিয়ে কথা বলবি না? আমার এসব ভালো লাগে না। রুমি মুখ বাঁকিয়ে কলেজের গেটের দিকে তাকিয়ে বলল, ম্যাম গেটের দিকে তাকান, দেখেন আপনার নাগর কাকে নিয়ে কলেজে আসছে। রুমির হিট লাগানো কথা শুনে বৃষ্টির গা জ্বলে গেল। সে কলেজের গেটের দিকে তাকালো। তাকিয়ে শক খেয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল বৃষ্টি। কারণ বৃষ্টি দেখছে নিদ্র বাইক কলেজের গেটের কাছে পার্ক করছে আর তৃপ্তি পেছন থেকে নিদ্রকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে বৃষ্টি রেগে আগুন হয়ে গেল। একে তো এতদিন দেখা হয়নি নিদ্রর সাথে, তার উপর তৃপ্তির এমন ঘেঁষাঘেঁষি। বৃষ্টির গা জ্বলে যাচ্ছে। বৃষ্টি লম্বা পা ফেলে নিদ্রর দিকে যেতে লাগলো। রুবি পেছন থেকে ডাক দিল বৃষ্টিকে, কিন্তু বৃষ্টি শুনল না। সে সোজা নিদ্রর দিকে যেতে লাগলো। এদিকে বাইক পার্ক করে নিদ্র মুচকি হেসে আস্তে করে তৃপ্তিকে বলল, এখনো কি এভাবে ধরে বসে থাকবি নাকি বাইক থেকে নামবি? কলেজ এসে গেছি আমরা। অবশ্যই এভাবে জড়িয়ে ধরে বসে থাকলেও আমি কিছু বলবো না, বেশ ভালোই লাগছে। নিদ্রর কথা শুনে ধীরে ধীরে চোখ খুলল তৃপ্তি। তারপর চারপাশে তাকিয়ে দেখলো অনেক ছেলেমেয়েরা তাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তৃপ্তি তাড়াতাড়ি নিদ্রকে ছেড়ে দিয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো। কিছুটা লজ্জা অনুভব হলো তৃপ্তির। এই ফার্স্ট টাইম তার এমন অনুভূতি হলো। নিদ্র অবাক হয়ে তৃপ্তির দিকে তাকালো। এর আগের বারও তো ভর্তির সময় এমন ভাবে নিদ্রকে জড়িয়ে ধরে এসেছিল তৃপ্তি। কই, তখন তো এমন লজ্জা পায়নি। তাহলে আজ কি হলো? তৃপ্তি নিজেও বুঝতে পারছে না তার এমন অনুভূতি হচ্ছে কেন। নিদ্র বাইকের চাবিটা বাইক থেকে খুলে হাতে নিয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো। এমন সময় বৃষ্টি এসে পৌঁছালো সেখানে। বৃষ্টির মুখে এখন রাগী ভাব নেই, ফুটে আছে এক চিলতে হাসি। বৃষ্টিকে এখন দেখে নিদ্রর গা জ্বলে যাচ্ছে। নিদ্র কিছু বলার আগে বৃষ্টি শান্ত কণ্ঠে মাথা নিচু করে বলে উঠল, সরি, ওই দিন আমার এমন ব্যবহার করা ঠিক হয়নি। আমি জানতাম না ওই মেয়েটা তোমার চাচাতো বোন হয়, আর ও গ্রামের মেয়ে। এটা আমি গত পরশু কলেজে আসার পর জুয়ের থেকেই শুনতে পেয়েছি। বৃষ্টির আচরণ দেখে নিদ্র অবাক হয়ে গেল। যে মেয়ে সবসময় খিটখিটে মেজাজে থাকে, সে মেয়ে আজ নিদ্রর সামনে দাঁড়িয়ে শান্তভাবে কথা বলছে। নিদ্রর ব্যাপারটা কেমন যেন লাগছে। নিদ্র আস্তে করে বলল, ইটস ওকে, নেক্সট টাইম যাতে এমন আর না হয়, যাও। এদিকে বৃষ্টিকে দেখা মাত্র নিদ্রর পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে তৃপ্তি। কারণ সেদিনের বৃষ্টির রাগী চেহারা এখন আবার তৃপ্তির চোখের সামনে ভাষা দিয়ে উঠেছে। তৃপ্তির কলেজে ভর্তির দিন কি রাগটা নাই দেখালো বৃষ্টি, আর নিদ্র কি চটটাই না মারলো বৃষ্টিকে। তৃপ্তি নিদ্রর পেছনের শার্ট খামচে ধরে একটু পর পর নিদ্রর পেছন থেকে মাথা বের করে উকি দিয়ে বৃষ্টিকে দেখতে লাগলো। বৃষ্টি মুচকি হেসে মাথা তুলে নিদ্রর দিকে তাকালো। এরপর নিদ্র আরো কাছে এগিয়ে এসে নিদ্রর চোখে চোখ রেখে বলল, তাহলে আমার প্রপোজের উত্তর দাও। আমি আর ওয়েট করতে পারছি না। তোমার ঘরের বউ হয়ে যেতে চাই আমি। আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমি চলে যাব। ডু ইউ লাভ মি? লাজ লজ্জার মাথা খেয়ে বলে উঠল বৃষ্টি। কথাগুলো শোনার পর নিদ্রর মাথা 100 ডিগ্রি গরম হয়ে গেল। চোখ দুটো লাল হতে থাকলো, কপালের রং দপটাতে থাকলো। এই মেয়েকে এ পর্যন্ত অনেকবার বুঝিয়েছে নিদ্র যে সে অন্য কাউকে ভালোবাসে, তার পিছনে যেন না লাগে। কিন্তু এই মেয়ে বেহায়ার মতো নিদ্রর পিছনে লেগেই আছে। বৃষ্টি নিদ্রর এমন চেহারা দেখে ভয় পেয়ে গেল।
দুপা পিছিয়ে গেল সে। নিদ্র দাঁতে দাঁত চেপে বলে উঠল, কতবার তোকে বলেছি আমার সামনে এগুলো বলবি না, কারণ আমি একজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আমার নিজের চাইতেও বেশি। চাইলেও সেখানে নতুন কাউকে বসাতে পারবো না, সে আমার আত্মায় মিশে গেছে। নিদ্রর কথা শুনে কেঁপে উঠল বৃষ্টি। পরক্ষণে আবার রেগে আগুন হয়ে গেল সে। এতক্ষণের ভদ্রতার আড়ালে মুখোশ বেরিয়ে এলো। বৃষ্টি রেগে বলে উঠল, আমি খুন করবো ওই মেয়েকে যে আমার স্থান কেড়ে নিয়েছে। আমি আদায় করেই ছাড়বো আমার জায়গা। ওই মেয়েকে আমি ওই জায়গা থেকে চিরতরে মুছে ফেলবো। কথাগুলো শোনার পর নিদ্রর মাথা আউট অফ কন্ট্রোল হয়ে গেল। সে দুপায়ে এগিয়ে এসে খপ করে ডান হাত দিয়ে বৃষ্টির গলা চেপে ধরল। হঠাৎ এমন হওয়ায় তৃপ্তি থমথমে খেয়ে যায়। বৃষ্টি নিদ্রর হাত নিজের গলা থেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো, কিন্তু নিদ্রর শক্ত হাতের কাছে সে পেরে উঠছে না। নিদ্র বৃষ্টির চোখে চোখ রেখে গরম গলায় বলল, যে গলা দিয়ে এই কথাগুলো বেরিয়ে আসছে না, আমি চাইলে চিরদিনের জন্য তোর এই গলার আওয়াজ বন্ধ করে দিতে পারি। এই বলে আরো একটু শক্ত করে বৃষ্টির গলা চেপে ধরল নিদ্র। বৃষ্টির চোখ দুটো বড় বড় হয়ে গেল। দুফোঁটা চোখের পানি গাল বেয়ে কানের লথিতে এসে লাগলো। মুখ দিয়ে শুধু গড়গড় করে আওয়াজ বেরোতে লাগলো বৃষ্টির। তৃপ্তি এটা দেখে নিদ্রকে সামনে থেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বলল, প্লিজ ভাইয়া, আপুটাকে ছেড়ে দাও, আপুটা মরে যাবে, আমার ভয় করছে। বলে ফুপিয়ে উঠল তৃপ্তি। নিদ্র বৃষ্টির গলা ধরে নিজের আরো সামনে নিয়ে এসে বলল, যে আমার রাগ দেখে আমার সাথে মিশে থাকবে সেই আমার বউ হবে। তোর মতো ভয়ে পড়ে দুপা পিছিয়ে যাওয়া মেয়েকে আমি বউ বানাবো ভাবলি কি করে? এখন যে আমাদের মিশে আছে সে আমার আত্মা, তার দিকে যদি তুই একবার নজর দিয়েছিস তাহলে তোর দেহ থেকে রুহ বের করে নেব। এই বলে হাত ঝাড়া মেরে বৃষ্টিকে ছেড়ে দিল নিদ্র। বৃষ্টি মাটিতে লুটিয়ে পড়ে, নিজের গলা দুহাত দিয়ে জ্বলতে লাগলো আর কাশতে কাশতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি পড়ছে বৃষ্টির। কলেজে প্রায় অনেক ছেলে মেয়ে জড়ো হয়ে গেছে। নিদ্র আস্তে করে তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর তৃপ্তি হেঁচকি তুলে ফুফাচ্ছে। ক্ষণিকের মাঝেই অনেক ভয় পেয়ে গেছে সে। নিদ্র নিজের বুকের সাথে তৃপ্তিকে জড়িয়ে ধরে রাখলো। এমন সময় ভিড় ঠেলে ভিতরে এলো আদি। আদিকে দেখা মাত্র নিদ্র বলল, ভিড় ক্লিয়ার কর। নিদ্র অর্ডার পাওয়া মাত্র আদি সব স্টুডেন্টকে সেখান থেকে চলে যেতে বলল। স্টুডেন্টরাও আদির কথা মতো চলে গেল। বৃষ্টিকে মাটিতে পড়ে থাকতে দেখে আদি মজার ছলে নিদ্রকে বলল, কি হয়েছে ভাই? বৃষ্টি এইভাবে মাটিতে পড়ে আছে কেন? ওর তো আকাশে থাকার কথা। নিদ্র দাঁত কটমট করে বলল, একটা শিক্ষা দিয়েছি তাই মাটিতে পড়ে আছে, ওর ফ্রেন্ডদের ডেকে ওকে এখান থেকে নিয়ে যেতে বল। এই বলে তৃপ্তিকে নিয়ে সেখান থেকে চলে গেল নিদ্র। আর আদি বৃষ্টির ফ্রেন্ড রুমিকে ডেকে বৃষ্টিকে এখান থেকে নিয়ে যেতে বলল। রুমি এসে বৃষ্টিকে সেখান থেকে কলেজের ক্যাম্পাসে নিয়ে যেতে নিলে বৃষ্টির গলা থেকে আস্তে করে একটা কথা বেরিয়ে আসলো, আমি বাসায় যাব। রুমি কোনো উপায় না পেয়ে বৃষ্টিকে রিকশায় তুলে তার বাড়িতে নিয়ে যেতে লাগলো। এদিকে নিদ্র তৃপ্তিকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে বলল, কামিং স্যার। প্রিন্সিপাল স্যার তার মেয়ে জুইকে বকছিল আর জুই চোখ মুখ লাল করে প্রিন্সিপালের দিকে তাকিয়েছিল। এমন সময় নিদ্র দরজার বাহির থেকে আওয়াজ করে। প্রিন্সিপাল স্যার সেদিকে না তাকিয়ে বলল, কামিং। নিদ্র আস্তে করে তৃপ্তিকে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। জুই বিড়বিড় করে পি স্যারের 14 পুরুষ উদ্ধার করে। রুমের ভেতরে কে এসেছে তাকে দেখার জন্য পিছনে ঘুরে তাকালো। তাকে তো বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল জুই। এরপর মুখ চড়া করে হাসি এনে বলে উঠল, আরে নিদ্র ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? জুইয়ের কথা শুনে প্রিন্সিপাল স্যার এবার মাথা তুলে সামনে তাকালো। নিদ্র একটু হেসে জুইকে বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? যে প্রিন্সিপাল স্যারের দিকে এবার তাকিয়ে আবার নিদ্রর দিকে তাকিয়ে বলল, আমিও ভালো আছি, কিন্তু এই টাকলা মাস্টার আমাকে সেই কখন থেকে বকে যাচ্ছে। প্রিন্সিপাল স্যার হা করে জুইয়ের দিকে তাকালো। তাকে টাকলা বলল জুই। একটু আগেই তো এই কথার জন্য অনেক বকেছেন তিনি, যার তার সামনে ইজ্জত মাটিতে মিশিয়ে দেয় এই মেয়ে। খুব আদর দিয়ে লাই দিয়ে ফেলেছেন প্রিন্সিপাল স্যার এই মেয়েকে, যার কারণে এখন মুখে মুখে কথা বলতেও ভয় পায় না। উল্টো প্রিন্সিপাল স্যারের টাক মাথায় তবলা বাজায়। একমাত্র আদরের মেয়ে, তাই প্রিন্সিপাল স্যার কিছু বলতেও পারেন না। বেশি কিছু বললে সেদিন গাল মুখ ফুলিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। প্রিন্সিপাল স্যার চোখ লাল করে কিছু বলতে যাবে তার আগেই জুই টেবিলের উপর থেকে তার ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে নিদ্রর কাছে আসলো। এরপর তৃপ্তির হাত ধরে টানতে টানতে বলল, চল দোস্ত, ক্লাসে যাই, এখানে এখন বোম ফাটবে। বলে তৃপ্তিকে টেনে নিয়ে যেতে লাগলো জুই। তৃপ্তি বোরখা পেঁচিয়ে পড়তে পড়তে বেঁচে যায়।
নিদ্রর হাত নিজের এক হাত দিয়ে টেনে ধরল তৃপ্তি। নিদ্র এটা দেখে মুচকি হেসে বলল। জুই 1 মিনিট দাঁড়াও। নিদ্রর কথা শুনে জুই দাঁড়িয়ে গেল। নিদ্র তৃপ্তির হিজাব আর নিকাব ভালোভাবে দেখে। হিজাব নিকাবের উপর দিয়ে তৃপ্তির দুগাল হাত রেখে নিদ্র বলল। ভয় পাবি না একদম, ওর সাথে ক্লাসে যা, আমি এখানে আছি। এরপর নিদ্র জুয়ের দিকে তাকিয়ে বলল। জুই আস্তে ধীরে যাও, এভাবে টানাটানি করলে পড়ে যাবে তো। তৃপ্তি আস্তে করে বলল। যাই তাহলে এবার। নিদ্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে বলল। খুব মনোযোগ দিয়ে ক্লাস করবি। তৃপ্তি জুয়ের হাত ধরে বলল। ঠিক আছে, এটা তোমাকে বলতে হবে না। জুই চলো। জুই আর তৃপ্তি প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে গেল। নিদ্র এসে প্রিন্সিপাল স্যারের টেবিলের সামনে চেয়ারে বসে বলল। কেমন আছেন স্যার? নিদ্রর কথা শুনে প্রিন্সিপাল স্যার জোরে নিঃশ্বাস ছেড়ে বললেন। আর এমন থাকবে? এই মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়ছি, একটা কথাও শুনি না, উল্টো আমাকে ভেঙে দেয়, যার তার সামনে ইজ্জত মাটিতে মিশিয়ে দেয় এই মেয়ে। এই মেয়েকে নিয়ে পাগল হয়ে যাব আমি। প্রিন্সিপাল স্যারের কথা শুনে নিদ্র হেসে উঠে বলল। জুই খুব চঞ্চল টাইপের মেয়ে। আচ্ছা এসব বাদ দিন, আন্টি কেমন আছেন? নিদ্রর কথা শুনে প্রিন্সিপাল স্যার চেয়ার হেলান দিয়ে বসে বলল। এই আছে কোনো রকম, হাই প্রেশারের মানুষ, কতই আর ভালো থাকে বলো। তা তুমি এতদিন কোথায় ছিলে? মেয়েটা কলেজে আসেনি কেন এতদিন? প্রিন্সিপাল স্যারের কথা শুনে নিদ্র বলল। গ্রামের বাড়িতে গিয়েছিলাম ওকে নিয়ে, ওখানে একটা ঝামেলার কারণে এতদিন থাকতে হয়েছে, না হলে কবে চলে আসতাম। এখন থেকে নিয়মিত কলেজে আসবে ও। প্রিন্সিপাল স্যার একটা বেল বাটনে চাপ দিয়ে বলল। কি খাবে বলো, চা না কফি? নিদ্র তড়িঘড়ি করে বলে উঠল। না না স্যার, এখন চা খাওয়ার সময় নেই, আমাকে এখন অনেক জায়গায় যেতে হবে। বলে বসা থেকে দাঁড়িয়ে গেল নিদ্র। প্রিন্সিপাল স্যার বলে উঠল। এর আগের বারও যখন এলে কিছু মুখে দিলে না, এবারও কিছু মুখে দিবে না? এটা হয় না, 1 কাপ চা তোমাকে খেতেই হবে। নিদ্র হেসে উঠে বলল। চা না স্যার, আপনার বাসায় গিয়ে একদিন লাঞ্চ করে আসবো, এখন আমি যাই। নিদ্র পেছনে ঘুরে হাঁটা ধরল। প্রিন্সিপাল স্যার বলে উঠল। তা সেদিন কবে? দেখি সময় হলে একদিন যাব। এই বলে নিদ্র প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে গেল। আচ্ছা তৃপ্তি, তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি জুই। সেদিন কলেজে ভর্তির সময় আমাদের ফ্রেন্ডশিপ হয়েছিল, মনে নেই? তৃপ্তিকে চুপচাপ ক্লাসরুমে নিজের পাশে বসে থাকতে দেখে বলল জুই। তৃপ্তি মিষ্টি হেসে জুয়ের দিকে তাকিয়ে জুয়ের ডান হাত নিজে 2 হাতের মুঠোয় নিয়ে বলল। এত সহজে কোনো কিছু ভুলে যাই না আমি। তোমাকে দেখেই চিনে ফেলেছি। তৃপ্তির কথা শুনে জুই ভ্রু কুচকে বলল। তাহলে কথা বলছিস না কেন? চুপচাপ বসে আছিস কেন? জুয়ের মুখে তুই তুকারি শুনে তৃপ্তি অবাক হয়ে গেল। জুয়ের সাথে এই নিয়ে 2 বার দেখা, এর মাঝে জুই তৃপ্তিকে তুই তুকারি শুরু করে দিয়েছে। তৃপ্তি শুকনো ঢোক গিলে বলল। তুমি আমাকে তুই তুকারি করে বলছো কেন? জুই এবার কপাল কুচকে বলল। তুই একে আমার ক্লাসমেট, দ্বিতীয় আমার ফ্রেন্ড, তৃতীয় আমরা একে অপরের সাথে পরিচিত। তাহলে এখানে তুমি বা আপনি খাটে না, এখানে শুধুই তুমি, আর তুইও আমাকে তুই করে রাখবি। তৃপ্তি চোখ দুটো ছোট ছোট করে বলল। এত ফাস্ট আমি পারবো না, একটু সময় লাগবে। জুই কপাল চাপড়ে বলল। এত হাপলা মেয়েও এই দুনিয়ায় হয় নাকি? এই বলে জুই নিজেকে শান্ত করলো। এরপর তৃপ্তির দিকে ঘুরে বলল। আচ্ছা এসব বাদ দে, এখন বল এতদিন কলেজে আসিসনি কেন? জুয়ের কথা শুনে তৃপ্তি বেঞ্চের ওপর একটু নড়ে চড়ে বসে বলল। গ্রামে ফ্রেন্ডদের বিয়েতে গিয়েছিলাম, তাই এতদিন কলেজে আসতে পারিনি। জুই মুখ হা করে বলে উঠল। তোর আবার ফ্রেন্ডও আছে? তৃপ্তি জুয়ের দিকে কপাল কুচকে তাকিয়ে বলল। বাড়িতে থাকবে না কেন? আমার 2টা কলেজের বেস্টও আছে। একটার বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে, তারই বিয়েতে গ্রামের বাড়ি গিয়েছিলাম, আর এখন যে একটা আছে সেও গ্রামে থাকে। 2 গালে হাত দিয়ে কোনোই টেবিলে ঠেকিয়ে তৃপ্তির দিকে তাকিয়ে বলল। আচ্ছা আমাকে তোর ব্যাপারে আরো কিছু বলতো, যাতে আমি তোকে ভালো করে বুঝতে পারি। শুরু হয়ে গেল তৃপ্তির বলবাচন। ক্লাসে স্যার আড়ালে জুই আর তৃপ্তি গল্প করতে লাগলো। তৃপ্তি নিজের ব্যাপারে সবকিছু ধীরে ধীরে বলতে লাগলো জুইকে, আর জুইও নিজের ব্যাপারে বলতে লাগলো তৃপ্তিকে। দুজনের ক্লাসের দিকে কোনো মন নেই, তারা নিজেদের কথা নিয়ে ব্যস্ত হয়ে আছে। ক্লাবের ভিতরে পা রাখতে একটা বাজে গন্ধ এসে লাগলো নিদ্রর নাকে। সে এদিক ওদিক তাকাতে লাগলো যে বাজে গন্ধটা কোথা থেকে আসছে। ক্লাবে নিদ্র এখন একা, এখন কেউ ক্লাবে আসেনি। থেকে থেকে বাতাসের সাথে গন্ধটা বেরিয়ে আসছে। নিদ্র নাকে রুমাল চেপে ধরে সামনে এগিয়ে যেতে লাগলো। ক্লাবের গোপন রুমের দরজার কাছে এসে দাঁড়ালো নিদ্র। এই রুম থেকে গন্ধ বেরিয়ে আসছে।
নিদ্র দরজাটা হালকা খুললো। এরপর তাড়াতাড়ি আবার দরজা লাগিয়ে অকক করতে করতে ক্লাবের ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে বমি করলো নিদ্র। এরপর চোখে মুখে পানি দিয়ে ক্লাব থেকে বেরিয়ে রাশেদকে কল করলো সে। রাশেদ কল রিসিভ করতে নিদ্র সবাইকে ক্লাবে আসতে বলল। 30 মিনিটের ভিতরে সবাই এসে পৌঁছালো ক্লাবের সামনে। নিদ্র ক্লাবের সামনে দোকানে বসেছিল। জ্যাক, সাব্বির, রাশেদ, রাহুল, সুজনকে দেখা মাত্র দোকান থেকে বেরিয়ে আসলো নিদ্র। এরপর রাশেদের দিকে রাগী চোখে তাকিয়ে নিদ্র বলে উঠল, কি হাল করে রেখেছিস ওর? আমি তোকে বলেছিলাম আমি না আসা পর্যন্ত ও যাতে ভালো থাকে, আর তুই কি? ধ্যাৎ। এই বলে দোকানের সামনে একটা বেঞ্চে বসে পড়ল নিদ্র। রাহুল, জ্যাক আর সাব্বির কিছু বুঝতে পারলো না। জ্যাক রাশেদকে বলে উঠল। কি হয়েছে রে? জ্যাকের কথা শুনে রাশেদ মাথা চুলকে বলল, ওই পেটাকে পিটিয়ে রুমে যে ভাড়ছে আর ওর কাছে যায়নি। আসলে তোরা না থাকায় আমরা দুজন ক্লাবে আসতাম না, আর ওর কথা আমরা ভুলেই গেছি। এখন ওর মনে হয় কিছু হয়েছে, এই জন্য নিদ্র রেগে গেছে। রাশেদের কথা শুনে সাব্বির নিদ্রকে উদ্দেশ্য করে বলল, ওর কিছু হয়েছে, এতে রাগার কি আছে? তোকে যখন মেরেছিল তখন ওর এটা ভাবার প্রয়োজন ছিল। এখন যেহেতু মরে গেছে সেহেতু একটা নিরাপদ স্থান দেখিয়ে পুঁতে ফেলতে হবে, না হলে অনেক সমস্যা হবে। সাব্বিরের কথা শুনে ভ্রুকুঞ্চন করে সাব্বিরের দিকে তাকালো নিদ্র। এরপর অনুনয় করে বলে উঠল, ও এখনো বেঁচে আছে, মরেনি। তোরা প্লিজ ওর কিছু একটা ব্যবস্থা কর। আমি না হলে চাচিকে মুখ দেখাতে পারবো না। আমি ওনাকে কথা দিয়ে এসেছি যে আমি ওকে দুবাই পাঠিয়ে দেব। প্লিজ তোরা ওকে সুস্থ করার ব্যবস্থা কর। নিদ্রর এমন কথা শুনে রাশেদ রেগে আগুন হয়ে গেল। সে রাগে গজগজিয়ে বলে উঠল, সালাকে সুস্থ করার কোনো মানে নেই, ও এইভাবেই পচে মরুক। জ্যাক পাশ থেকে বলে উঠল, সবসময় রাগারাগি করা ভালো না রাশেদ, একটু বিবেক বুদ্ধি দিয়েও কিছু ভাবতে হয়। ওই ছেলে নিদ্রদের আত্মীয় হয়, নিদ্র চাচির ভাইয়ের ছেলে ওই ছেলেটা। নিদ্র যেহেতু ওর চাচিকে মানে ওর হবু শাশুড়ি মাকে কথা দিয়েছে ওকে দুবাই পাঠাবে, তাহলে আর দেরি করা ঠিক হবে না। এখনই ওর ব্যবস্থা করতে হবে। ও যা শাস্তি পাওয়ার এই 20 থেকে 22 দিনে পেয়ে গেছে। জ্যাকের কথা শুনে রাশেদ রাগ দেখে সেখান থেকে চলে গেল। সুজন এসে নিদ্রর পাশে বসে বলল, তাহলে এখন কি করব? তোর হবু শাশুড়ির কথা রাখতে হবে তাহলে। নিদ্র মুখ তুলে সুজনের দিকে তাকালো। রাহুল বলে উঠল, আগে আমরা দেখে আসি ওকে, তারপর দেখা যাবে কি করা যায়। এই বলে রাহুল ক্লাবের দিকে পা বাড়াতে নিলে নিদ্র বলে উঠল, ক্লাবের ভেতরে যাওয়ার দরকার নেই তোদের। যে বাজে গন্ধ বের হচ্ছে, আমি বমি করে ফেলেছি। 2-3 জন লোক ভাড়া করে ক্লাব এবং ওকে পরিষ্কার করতে বল। তারপর ওকে একটা হাসপাতালে ভর্তি করিয়ে দে। নিদ্রর কথা শুনে জ্যাক একটু ভেবে বলে উঠল, তাহলে এই বিষয়টা জটিল। ওকে, লোকই ভাড়া করা হোক। নিদ্র বসা থেকে দাঁড়িয়ে বলল, আমি এখন কলেজে যাব, 2টা বেজে আসছে। কিউটির কলেজ নিশ্চয়ই ছুটি হয়ে গেছে। এই বলে নিদ্র বাইকে উঠে বসলো। সুজন এসে নিদ্রর কাছে দাঁড়িয়ে বলল, ভাবিকে তো আমি দেখলামই না ভাই, আমাকে একটু দেখাস। ওরা তো দেখছে। নিদ্র সুজনের গালে আস্তে করে একটা চড় মেরে বলল, কাল আপনাদের সকলের দাওয়াত আমাদের বাসায়। কাল আসলেই দেখতে পারবেন আপনাদের ভাবিকে। নিদ্রর কথা শুনে জ্যাক পিছন থেকে বলে উঠল, লাঞ্চ না ডিনারের দাওয়াত? নিদ্র একটু পিছনে তাকিয়ে বলল, ডিনারের। আচ্ছা আমি এখন যাই, আজ আর ক্লাস আসা হবে না আমার। তোরা সবকিছু ঠিক করিস। সুজন বলে উঠল, হ্যাঁ, যা যা ভাবি দাঁড়িয়ে আছে হয়তো। নিদ্র মুচকি হেসে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। আর জ্যাক, সুজন, রাহুল, সাব্বির 5-6 জন লোক ভাড়া করলো ক্লাব পরিষ্কার করার জন্য, আর নীরবকে পরিষ্কার করে হসপিটালে ভর্তি করার জন্য। কলেজে গেটের কাছে বাইক পার্ক করে দাঁড়িয়ে আছে নিদ্র। কলেজ ছুটির বেল সবেমাত্র বেজেছে। নিদ্র এদিক ওদিক তাকাচ্ছে। অনেক স্টুডেন্ট বিভিন্ন ক্লাসরুম থেকে বেরিয়ে আসছে। নিদ্র ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের দিকে তাকালো। এখনো সেই রুম থেকে একটা স্টুডেন্টও বের হয়নি। কিছুক্ষণ যাওয়ার পর সেই রুম থেকে একে একে স্টুডেন্ট বের হতে লাগলো। জুয়ের ডান হাত ধরে তৃপ্তি বেরিয়ে আসলো ক্লাসরুম থেকে। নিদ্রর মুখে সুরক্ষার হাসি ফুটে উঠল। জুই আর তৃপ্তি দোতলা সিঁড়ি বেয়ে নিচে নামলো। নিচে নেমে গেটের দিকে তাকালো তৃপ্তি। নিদ্রকে গেটের কাছে বুকে দুহাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে তৃপ্তির মুখে হাসি ফুটে ওঠে। সে জুয়ের হাত ধরে টেনে নিদ্রর কাছে নিয়ে আসতে লাগলো। নিদ্রর কাছে সে নিজের হাতের বই জুয়ের হাতে দিয়ে দিল তৃপ্তি। এরপর নিদ্রর হাত ধরে তৃপ্তি বলে উঠল, আমার বই কিনতে হবে ভাইয়া, স্যার বইয়ের জন্য আমাকে ধরেছে। নিদ্র তৃপ্তিকে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, তারপর আপনি কি বললেন স্যারকে? নিদ্রর কথা শুনে তৃপ্তি বলে উঠল, আমি বলছি স্যার আমি তো আজ নতুন আসছি, কাল থেকে বই নিয়ে আসবো। নিদ্র এবার তৃপ্তির দু কাঁধে নিজের দুহাত রেখে বলল। তারপর তৃপ্তি নিদ্রর মুখের দিকে তাকিয়ে বলল, স্যার বলল ঠিক আছে বসো,
কাল থেকে বই নিয়ে আসবে আর আমার নামও জিজ্ঞেস করে নিল স্যার। আমি তাকে আমার নামও বলেছি। তৃপ্তির কথা শেষ হতে নিদ্র তৃপ্তি থেকে সরে দাঁড়িয়ে বলল, গুড, তাহলে এবার বাড়ি যাওয়া যাক। না। নিদ্রর কথা শুনে চট করে বলে উঠল তৃপ্তি। নিদ্র ভ্রুকুচকে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, না মানে বাড়িতে যাবি না? তৃপ্তি জুয়ের কাছে গিয়ে জুয়ের হাত ধরে বলল, যাব, তবে আগে বই কিনবো, তারপর একেবারে বাসায় যাব। সেজন্যই তো আমি জুইকে সাথে করে নিয়ে আসছি। নিদ্র একটু ভেবে বলল, ঠিক আছে, তাহলে বই কিনে বাসায় যাব, চল। জুই বলে উঠল, ভাইয়া কলেজের সামনে বুক স্টোর থেকে বই কিনেছি আমি, বেশি দূরে যাওয়া লাগবে না, ওখান থেকেই কিনে নেওয়া যাবে। নিদ্র তৃপ্তির দিকে একবার তাকালো, এরপর আবার জুয়ের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তাহলে ওখানেই যাই, বাইক এখানেই থাক। অতঃপর নিদ্র তৃপ্তি জুই আসলো বুক স্টোরে। জুই আর তৃপ্তি দেখে দেখে বই কিনে নিল, আর নিদ্র শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখছিল। বইয়ের বিল মিটিয়ে দিল নিদ্র। এবার তৃপ্তি সব বই নিদ্রের হাতে ধরিয়ে দিল। বইগুলো হাতে করে নিয়ে যাওয়ার মতো অবস্থা না, তাই নিদ্র বইগুলো শুধু কাঁধে তুলে নিল। সব বই একেবারে কিনে নিয়েছে তৃপ্তি। এক কাজ বারবার করতে ভালো লাগে না তার। বাইকের কাছে এসে বাইকের পেছনে বইগুলো ভালো করে বেঁধে নিল নিদ্র। এরপর জুইকে একটা রিক্সা ধরিয়ে দিল নিদ্র। জুই তৃপ্তির সাথে কথা সেরে বাই বাই বলে চলে গেল। নিদ্র বাইকের উপরে উঠে বসলো। এরপর তৃপ্তিও বাইকের পেছনে উঠে বসলো, আর তৃপ্তির পেছনে বই। নিদ্র বাইক স্টার্ট দিতে তৃপ্তির চোখ মুখ বুজে নিদ্রকে জড়িয়ে ধরলো। নিদ্র বাইক এনে দাঁড় করালো একটা ভিভো শোরুমের সামনে, কারণ নিদ্রর একটা ফোন কেনা দরকার। তার ফোন তো ভেঙে ফেলেছিল। তাকে যখন গ্রামে নীরবের ভাড়া করা ছেলেরা পিটিয়েছিল। বাইক দাঁড়াতেই তৃপ্তি চোখ খুললো। নিদ্র তৃপ্তিকে নিয়ে ভিভো শোরুমের ভেতরে প্রবেশ করলো। তৃপ্তি এবার বলে উঠল, আমাকে এখানে নিয়ে আসছো কেন ভাইয়া? নিদ্র তৃপ্তিকে নিজের কাছে টেনে এনে বলল, ফোন কিনবো তাই এখানে নিয়ে এসেছি। এই বলে নিদ্রর সামনে এক লোককে বলল, মার্কেটে নতুন যেটা এসেছে ওটা বের করুন। নিদ্রর কথা শুনে লোকটি 2-3টা ফোন নামিয়ে দিল নিদ্রর সামনে। নিদ্র বলল, আরো কয়টা নামান। শোরুমের লোকটি বলে উঠল, স্যার আপনি কয়টা ফোন কিনবেন? লোকটির কথা শুনে নিদ্র বিরক্ত অনুভব করলো, তাও সে আস্তে করে বলল, 2টা। তৃপ্তি ভ্রু কুচকে নিদ্র দিকে তাকিয়ে বলল, 2টা কেন? নিদ্র তৃপ্তির দিকে একবার তাকিয়ে আবার ফোন উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, এখান থেকে 2টা ফোন পছন্দ কর, একটা আমার জন্য আর একটা আমার বউয়ের জন্য। নিদ্রর কথা শুনে তৃপ্তির মন খারাপ হয়ে গেল। সে তো ভেবেছিল একটা ফোন তার জন্য কিনবে নিদ্র। তৃপ্তি গাল ফুলিয়ে বলে উঠল, আমি পছন্দ করে দেব কেন? আমাকে তো কিনে দেবে না। নিদ্র অন্যদিকে ফিরে মুচকি হাসলো। এরপর তৃপ্তির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তোর এখনো ফোন চালানোর বয়স হয়নি, তুই এখন এখান থেকে 2টো ফোন পছন্দ কর। নিদ্র কড়া গলার কথা শুনে তৃপ্তির মুখ কালো হয়ে গেল। সে গাল ফুলে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। নিদ্র তা দেখে ধমক দিয়ে বলল, কি হলো? বলছি না এখান থেকে 2টো ফোন পছন্দ কর। নিদ্রর ধমক খেয়ে কেঁপে উঠল তৃপ্তি। সে কাপা হাতে 2টো ফোন দেখিয়ে দিল। নিদ্র ফোন দুটোর দিকে তাকালো। বেশ সুন্দর ফোন দুটো। নিদ্র লোকটিকে বলল, এই 2টো দিন। নিদ্রর কথা মতো লোকটি ফোন দুটো প্যাক করে দিল। নিদ্র প্যাকেটটা তৃপ্তির হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, এখান থেকে একদম নড়াচড়া করবি না, আমি একটু আসছি। এই বলে নিদ্র সেখান থেকে চলে গেল। তৃপ্তির মন চাচ্ছে ফোনের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিতে। তার জন্য তো ফোন কিনেনি নিদ্র, তাহলে সে কেন প্যাকেট ধরে রাখবে? তৃপ্তি হাত আলগা করে প্যাকেটটা ছেড়ে দিল। ঠাস করে প্যাকেটটা ফ্লোরে পড়ে গেল। তৃপ্তি এদিক ওদিক তাকে তাড়াতাড়ি আবার প্যাকেট হাতে তুলে নিল। যাক, এবার কিছুটা রাগ কমেছে। ভাগ্য ভালো প্যাকেট থাকার কারণে ফোনের কিছু হয়নি। যাই হোক, কিছুক্ষণ পর নিদ্র আবার ফিরে এলো তৃপ্তির কাছে। হাতে নিদ্রর অনেকগুলো টাকা। নিদ্র ফোনের বিল দিয়ে তৃপ্তির হাত ধরে বলল, চল এবার যাই। তৃপ্তি গাল ফুলে অন্যদিকে তাকিয়ে ফোনের প্যাকেটটা নিদ্রর দিকে বাড়িয়ে বলল, তোমার ফোন তোমার কাছে রাখো, এটা আমি নিতে পারবো না। তৃপ্তির কথা শুনে নিদ্র তৃপ্তির কাঁধে ডান হাত রাখলো। এরপর বাম হাত দিয়ে তৃপ্তির হাত থেকে প্যাকেটটা নিয়ে মুচকি হেসে বলল, আমি যেন এই কথাগুলো পরেও শুনি, পরে যদি আবার অন্য কথা শুনি তাহলে খবর আছে। এই বলে তৃপ্তিকে নিয়ে শোরুম থেকে বেরিয়ে আসলো নিদ্র। তৃপ্তি বারবার শোরুমের দিকে তাকাচ্ছে। তার একটা ফোন প্রাপ্য নয় কি? বাইকে ওঠার পরও নিদ্রকে জড়িয়ে ধরে হালকা চোখ খুলে ভিভো শোরুমের দিকে তাকিয়ে তৃপ্তি মনে মনে বলল, একটা ফোন দোকানদার বেটাকে বিয়ে করতে হবে, তবেই আমার শখ পূরণ হবে। এই শয়তান তো আমাকে ফোন কিনে দেবে না। মনে মনে এই বলে মুখের উপর থেকে নিকাব সরিয়ে নিদ্রর পিঠে ছোট একটা কামড় বসিয়ে দিল তৃপ্তি। নিদ্র মুচকে এসে বাইক চালাতে লাগলো। এই কামড়ের শোধ বাড়িতে গিয়ে তুলবে। বিকেল 5টা বাজে। নীলাদের ফ্ল্যাটে আসছে তৃপ্তি।
কালকে রাতের পর থেকে এখনো নীলার সাথে দেখা হয়নি তার। নীলার রুমের দরজার কাছে আসতে তৃপ্তি দেখলো নীলার সুমি বেডের উপর আধশোয়া হয়ে তেঁতুলের আচার খাচ্ছে আর টিভি দেখছে। তৃপ্তি আস্তে করে রুমের ভিতরে প্রবেশ করলো। এরপর নীলার বেডের পাশে গিয়ে দাঁড়ালো। নীলা আর সুমি খুব মনোযোগ দিয়ে হিন্দি মুভি দেখছে। এখন মুভিতে ফাইট চলছে, তাই তাদের ফুল মনোযোগ টিভির দিকে। তৃপ্তি চট করে নীলার হাত থেকে আচারের বয়ামটা নিয়ে নিল। হঠাৎ এমন হয় নীলার সুমি হকচকিয়ে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তি মুখ বাঁকিয়ে বলল, আমাকে বাদ দিয়ে আমার মায়ের হাতের আচার এত সাদরে খাওয়া হচ্ছে? তৃপ্তির কথা শুনে নীলার সুমি একে অপরের মুখ দেখাদেখি করলো। নীলা তৃপ্তির উপর ঝাঁপিয়ে পড়ার জন্য ঠিক হয়ে বসে বলল, সুইটি, এটা আন্টি আমাকে দিয়েছে, এটা আমার। নীলার কথা শুনে তৃপ্তি একটু পিছনে সরে বলল, আমার ওইতে হক আছে, কারণ এটা আমার মায়ের হাতের আচার। নীলা চট করে তৃপ্তিকে টেনে বেডের উপরে ফেলে দিল। ভাগ্য ভালো তৃপ্তি আচারের বয়ামের মুখ লাগিয়ে দিয়েছিল, না হলে তৃপ্তির সাথে আচারও বেডের উপর গড়াগড়ি খেত। তৃপ্তি শোয়া থেকে উঠতে যাবে, তার আগেই নীলা তৃপ্তিকে জড়িয়ে ধরে তৃপ্তির কাছ থেকে আচারের বয়ামটা টানাটানি করে বলল, আন্টি এটা আমাকে দিয়েছে, তোর হক তুই বাড়িতে গিয়ে খেয়ে নিস, এটা ছাড়। তৃপ্তি নীলার হাতে ছোট করে কামড় বসিয়ে দিল। নীলা তৃপ্তিকে ছেড়ে দিয়ে বেডের উপরে শুয়ে হাত দেখতে লাগলো। এমন সময় তৃপ্তি নীলার গায়ের উপরে উঠে বসে আচারের বয়ামের মুখ খুলে বলল, ঢেলে দিই, ঢেলে দিই। তৃপ্তির কাণ্ড দেখে নীলা আতকে উঠে বলল, এই না না না, এমন করিস না। তৃপ্তি ভিলেনি হাসি দিয়ে বলল, কেন, আচার খাওয়ার খুব শখ না? আমার মায়ের হাতের আচার আর আমাকেই ফেলে খাওয়া হচ্ছে। নীলা অসহায় মুখ করে বলল, আমি তোকে ডাকতে গেছিলাম তো, গিয়ে দেখি তুই ঘুমে, তাই আর তোকে ডাকিনি। নীলার কথা শুনে তৃপ্তি কিছু বলতে যাবে, তার আগে পাশ থেকে সুমি তৃপ্তির হাত থেকে আচারের বয়ামটা টান দিয়ে নিয়ে নিল। নীলা তা দেখে তৃপ্তিকে গায়ের উপর থেকে বেডের উপর শুয়ে দেয়, আঁকড়ে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর জোরে একটা নিঃশ্বাস ছেড়ে নীলা বলল, উফ, একটুর জন্য বেঁচে গেছি। এবার কি করবি চান্দু? এবার তোকে দেখিয়ে দেখিয়ে আচার খাবো, দেখি তুই কি করতে পারিস। এই বলে নীলা তৃপ্তিকে এমন ভাবে জড়িয়ে ধরলো যে তৃপ্তি যত চেষ্টাই করুক ছুটতে পারবে না। নীলা তৃপ্তিকে অমন ভাবে জড়িয়ে ধরে আবার আধশোয়া হলো। তৃপ্তির মাথা এখন নীলার পেটের ওপর, আর তৃপ্তির দুহাত উঁচু করে শক্ত করে নিজের বাম হাত দিয়ে ধরেছে নীলাকে, আর নীলার পা দুটো তৃপ্তির কোমর জড়িয়ে ধরে আছে। তৃপ্তি অসহায় মুখ করে নীলার দিকে তাকালো। নীলা মুচকি হেসে বলল, এমন ভাবে তুই ঠিক আছিস, এমন ভাবেই থাক। নীলার কথা শুনে তৃপ্তি মুখ কালো করে অন্যদিকে তাকালো। নীলার সুমি উচ্চ স্বরে হেসে উঠল। নীলা বয়াম থেকে একটু আচার মুখে দিয়ে তৃপ্তিকে জ্বালানোর জন্য বলল, তেঁতুলের আচার তো সবাই বানাতে পারে আন্টি, সেই মজা হয়েছে আচারটা, তাই না সুমি? নীলার কথা শুনে তৃপ্তি ঢোক গিলল, তার জিভের পানি লক লক করছে। তেঁতুল বলতে তৃপ্তি পাগল। সুমি টিভির দিকে তাকে মুচকি হেসে বলল, হ্যাঁ নীলা, সেই মজা হয়েছে, আন্টি তো সেই রকম তেঁতুলের আচার বানাতে পারে। নীলা আর একটু আচার মুখে দিয়ে বলল, আমি এমন জানলে আরো এক বয়াম আচার বানাতাম। আচ্ছা সুইটি, তুই যখন পরের বার গ্রামে যাবি, আন্টিকে বলবি আমার জন্য 2 বয়াম তেঁতুলের আচার দিতে। নীলার কথা শুনে তৃপ্তি এবার মুখ খুলল। সে বলে উঠল, জীবনে বলবো না, আমাকে ধরে রেখেছে, লোভ দেখিয়ে খাওয়া হচ্ছে। আমি জীবনে আম্মুকে আচার দিতে বলবো না। তৃপ্তির কথা শুনে নীলা আর সুমি উচ্চ স্বরে হেসে উঠল। নীলা হাসতে হাসতে বলল, আমাদের সুইটির লোভ হচ্ছে বুঝি, মুখে পানি এসে গেছে বুঝি, আহারে বেচারি, তাও আমি দেব না। বলেই আরো একটু আচার মুখে দিয়ে আঙ্গুল চাটা শুরু করলো নীলা। তৃপ্তি আবার ঢোক গেল। কারো চোখের সামনে এমন ভাবে আচার খেলে আর মুখে তাক মারলে কেউ কি আর নিজেকে কন্ট্রোল করতে পারে? আবার সেটা যদি তেঁতুলের আচার হয় তবে তো কথাই নেই। তৃপ্তিরও আর আজ সহ্য হচ্ছে না, কিন্তু সে নীলার থেকে ছুটতেও পারছে না। কিছুক্ষণ যাওয়ার পর নীলা বলে উঠল, বাই দ্য ওয়ে, শুনলাম তুই আজ কলেজে গিয়েছিলে, তোর তো আজ কলেজের প্রথম দিন ছিল, তা বান্ধবী কেমন বানালি? নীলার কথা শুনে তৃপ্তি অবাক। সে যে কলেজে গেছে এটা নীলা জানলো কি করে? পরক্ষণই আবার তৃপ্তির মনে হলো নীলা হয়তো তার খোঁজে নিচে গিয়েছিল। তখন হয়তো আমিনা বলেছে যে সে কলেজে গেছে। তৃপ্তি চুপ করে রইল, নীলার কথার কোনো জবাব দিল না। তৃপ্তির কোনো সারা শব্দ না পেয়ে সুমি একটু উকি দিয়ে তৃপ্তির মুখের দিকে তাকালো, দেখলো তৃপ্তির চোখ বন্ধ। এটা দেখে সুমি নীলাকে চোখে ইশারা করলো। নীলাও তৃপ্তির মুখের দিকে তাকালো, সেও একই দৃশ্য দেখলো। নীলার মনে হলো তৃপ্তি হয়তো ঘুমিয়ে গেছে। নীলা আস্তে করে তৃপ্তির হাত ছেড়ে দিয়ে তৃপ্তির কোমর থেকে পা দুটো নামিয়ে বেডে রাখলো। অমনি তৃপ্তি চট করে শোয়া থেকে উঠে আচারের বয়াম নিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে
রুমের দরজা লাগিয়ে দিল। নীলার সুমি বুঝে উঠতে কিছু সময় লাগলো যে এটা কি হয়ে গেছে তাদের সাথে। নীলা দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে চিৎকার করে বলল, সুইটি, এটা ভালো হচ্ছে না। আন্টি আমাকে তেঁতুল আচার দিয়েছে, তোকে না। তোর খাওয়ার ইচ্ছে থাকলে তুই আন্টিকে বলে আচার নিয়ে আসতে পারতি। তৃপ্তি বাইরে থেকে খিলখিলিয়ে হেসে উঠল। এরপর বয়াম থেকে একটু আচার মুখে দিয়ে বলল, আচার তো সেই মজা হয়েছে, তা খাবেন নাকি নীলা আপু? নীলা রুমের ভিতর থেকে ঢোক গিলে বলল, আমাকে লোভ দেখানো হচ্ছে, ভালো হচ্ছে না সুইটি। এবার সুমি এসে দাঁড়ালো নীলার পাশে। এদিকে তৃপ্তি আরো একটু আচার মুখে দিয়ে চোখ টিম টিম করে বলল, নীলা আপু এত টক, সাথে ঝাল, আবার তার সাথে একটু মিষ্টিও লাগছে। নীলার এবার গা জ্বলে যাচ্ছে, মুখের ভেতর পানি লক লক করছে। সুমিরও একই অবস্থা। নীলা একটা আঙুল মুখে দিয়ে ভাবছে, আমিও তো ওকে লোভ দেখিয়েছি, কিন্তু এমন ভাবে তো লোভ দেখায়নি। এই মেয়ে তো পুরো ডিটেলসে লোভ দেখাচ্ছে। নীলা মনে মনে এই বলল। এরপর চোখ বুজে নিজের মুখ থেকে হাতের আঙ্গুল বের করে অসহায় ভাবে নীলা বলল, এত লোভ দেখাস না বোন, ঠিক আছে, আমরা ভাগ করে খাবো। দরজাটা খোল। এপাশ থেকে তৃপ্তি আঙ্গুল চেটে বলে উঠল, ঝালটা একটু কম হয়ে গেছে, আরও একটু বেশি হলে ভালো হতো। কথাটা শুনে নীলার সুমি একে অপর মুখ দেখা দেখি করে ঢোক গেল। তৃপ্তি আবার বলে উঠল, আমি গেলাম, বাই বাই, তোমরা থাকো। কথাটা শোনার পর সুমি উচ্চ স্বরে বলে উঠল, না না না, দরজাটা খুলে যাও প্লিজ। নীলা বলল, সুইটি প্লিজ আচার দিয়ে যা, ভালো হচ্ছে না। আমি কিন্তু। এইটুকু বলে নীলা কান পাতলো দরজায়। না, বাহির থেকে কোনো আওয়াজ আসছে না। নীলা এবার তার আম্মুকে ডাকতে লাগলো, আম্মু, আম্মু, কোথায় তুমি? আম্মু, দরজাটা খোলো। নাজমা বেগম এসে বাহির থেকে দরজা খুলে দিল। নীলা তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে তৃপ্তিকে খুঁজতে লাগলো। নাজমা বেগম তা দেখে বলল, কাকে খুঁজছিস? নাজমা বেগমের কথা শুনে নীলা নাজমা বেগমের দিকে তাকিয়ে বলল, সুইটি কোথায়? নাজমা বেগম নিজের পেছন থেকে আচারের বয়ম বের করে একটু আচার মুখে দিয়ে বললেন, আচার তো সেই রকম মজা হয়েছে। সুইটির আম্মু তো বেশ ভালো আচার বানাতে পারে। নাজমা বেগমের হাতে আচারের বয়ম দেখে নীলা তেড়ে আসতে লাগলো নাজমা বেগমের দিকে। নাজমা বেগম হাত দিয়ে নীলাকে থামিয়ে বলল, এটা আমি এখন তুলে রাখবো, এখন আর কোনো আচার খাওয়া লাগবে না তোর, অনেক খেয়েছিস। সুইটির আমার কাছে আচারের বয়াম না দিলে তো আমি জানতামই না যে তুই গ্রাম থেকে আচার নিয়ে আসছিস। এই বলে নাজমা বেগম আচারের বয়ম নিয়ে সেখান থেকে চলে গেল। আর সুমি উচ্চ স্বরে হেসে বলল, নীলা, তোর আর আচার খাওয়া লাগবে না। আন্টির হাতে যেহেতু একবার পড়েছে, সে তো এটার কথা তুই ভুলেই যা। এই বলে আঙ্গুল চাটতে চাটতে নীলাদের ফ্ল্যাট থেকে নেমে গেল সুমি। আর নীলা নিজের মুখের আঙ্গুল দিয়ে মনে মনে বলল, এটা শোধ আমি তুলবো সুইটি। রাত 11:15 খাবার দাবার শেষ করে নিজের রুমে এসে বেডের উপর গোল হয়ে বসে বইগুলো খুলে একে একে দেখতে লাগলো তৃপ্তি। আর মাথার চুল এক আঙ্গুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে টানতে লাগলো। হঠাৎ তৃপ্তি অনুভব করলো তার পেটের উপর একজোড়া শক্ত হাত তাকে জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিচ্ছে। তৃপ্তি মাথা কাত করে পেছনে ঘুরে লোকটিকে দেখতে যাবে, তার আগেই একজোড়া উষ্ণ ঠোঁট এসে ঠেকলো তৃপ্তির ঘাড়ে। তৃপ্তি কেঁপে উঠে সাপের মতো মোচড় দিল। লোকটি এবার তৃপ্তির কানের একটু নিচে আবারও ঠোঁট জোড়া ছোঁয়ালো। তৃপ্তি সুরসুরি পেয়ে ঘাড় মোচড়ালো। এরপর ধীরে ধীরে মাথা কাত করে পেছনে ঘুরে তাকালো তৃপ্তি। চিরচেনা পরিচয় সেই মুখ দেখে তৃপ্তি হেসে উঠল। এরপর ঘুরে বসে বলল, এমন করছো কেন ভাইয়া? আমার সুরসুরি লাগছে তো। নিদ্র তৃপ্তিকে আবার ঘুরিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে তৃপ্তির কানের কাছে মুখ নিয়ে বলল, চোখ বন্ধ কর। নিদ্রর কথা শুনে তৃপ্তি আস্তে করে চোখ বুজে নিল। একটু পর তৃপ্তি অনুভব করলো তার হাতে কিছু একটা পরিয়ে দিচ্ছে নিদ্র। নিদ্র আবার তৃপ্তির কানের কাছে মুখ নিয়ে বলল, এবার চোখ খোল। নিদ্র আদেশ পেয়ে ধীরে ধীরে চোখ খুলে নিজের হাতের দিকে তাকালো তৃপ্তি। একটা চকচকে সুন্দর ঘড়ি দেখলো সে। ঘড়িটা দেখে খুশিতে গজগজিয়ে ওঠে। পেছনে ঘুরে নিদ্রকে জড়িয়ে ধরলো তৃপ্তি। নিদ্র আস্তে করে তৃপ্তির ঘাড়ে চুমু খেয়ে বলল, এত তাড়াতাড়ি খুশি হলে হবে না, এখন একটা সারপ্রাইজ বাকি আছে। নিদ্রর কথা শুনে নিদ্রকে ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসলো তৃপ্তি। এরপর নিদ্রর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। নিদ্র নিজের পেছন থেকে একটা বক্স বের করলো। তৃপ্তি বক্সটা দেখে চোখ বড় বড় করে বলে উঠলো, এটা? নিদ্র মুচকি হেসে বলল, এটা তোর জন্যই কিনেছি। তখন তো তুই বলেছিলি তোমার ফোন তোমার কাছে রাখো, এটা আমি নিতে পারবো না। এখন কি এটা ফেরত দিয়ে আসবো? তৃপ্তি চট করে নিদ্রর হাত থেকে বক্সটা নিয়ে উল্টে পাল্টে দেখলো।
এরপর একটু ভেবে বলল, কিন্তু তুমি তো বলেছিলে এই ফোনটা তোমার বউয়ের জন্য। নিদ্র তৃপ্তিকে নিজের কাছে টেনে এনে বলল। হ্যাঁ, আমার বউয়ের জন্যই তো। নিদ্রর কথা শুনে তৃপ্তি চোখ কপালে তুলে নিদ্রর দিকে তাকিয়ে বলল, মানে কি বলছো তুমি? আমি তোমার বউ নাকি? আমাকে এই ফোন দিচ্ছ কেন তাহলে? নিদ্র আস্তে করে তৃপ্তির আরো কাছে এসে চোখে চোখ রেখে বলল, এত মানে তোর বোঝা লাগবে না। এখন বল, বাইকের পেছনে বসে আমার পিঠে কামড় দিয়েছিস কেন? নিদ্রর কথা শুনে তৃপ্তি শুকনো ঢোক গিলল। নিদ্র আরো একটু এগিয়ে বলল, মমের কাছ থেকে আমাকে ধমক খাইয়েছিস কেন? নিদ্র গরম নিঃশ্বাস তৃপ্তির ঠোঁটে পড়ছে। তৃপ্তি আস্তে করে চোখ দুটো খিচে বুঝে নিল। বুকের ভিতর ধুপধুপ করছে তৃপ্তির, ঠোঁট দুটো কাঁপছে। নিদ্র মুচকি হেসে তৃপ্তির নাকের ডগায় ঠোঁট জোড়া ছোয়ালো। নাকের ডগা শিরশির করে কেঁপে উঠল তৃপ্তির। তৃপ্তির চোখ দুটো আরো খেচে কাপা গলায় বলল, বাবা ভাইয়া, বাবা ভাইয়া, কি 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 করছো? আমার কেমন 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 যেন নিদ্র আস্তে করে তৃপ্তির ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল। তৃপ্তি কেঁপে উঠে নিদ্র বুকের শার্ট খামছে ধরল। নিদ্র নিজের হাত দুটো তৃপ্তির দুগালে রাখলো। এরপর তৃপ্তির ঠোঁট নিজের মুখে পড়ে নিল। তৃপ্তির সাপের মতো মোচড় দিয়ে উঠল। পুরো শরীরের মধ্য দিয়ে শিহরণ বয়ে গেল তৃপ্তির। নিদ্র ঠোঁটের উষ্ণ আদর পেতে লাগলো সে। একটু সময় পর ধীরে ধীরে চোখ দুটো খুলে তাকালো তৃপ্তি। নিদ্রর চোখ দুটো খোলা। চট করে আবার চোখ বুজে নিল তৃপ্তি। বেশ লজ্জা লাগছে তার। কেন লাগছে সেটা বুঝতে পারছে না সে। নিদ্র বেশ অবাক হলো। মনে মনে বলে উঠল নিদ্র, কোনো সময় এমন করেনি তো, তবে আজ কি হলো? যাই হোক, ওর লজ্জাকৃত মুখটা দেখার মতো। মনে মনে এই বলে আরো একটু গভীরে গেল নিদ্র। তৃপ্তি সাপের মতো মোচড়ে নিদ্র বুকের শার্ট আরো একটু শক্ত করে খামচে ধরলো। শার্টটা যেন ছিঁড়ে ফেলবে তৃপ্তি। নিদ্রর উষ্ণ ঠোঁটের অত্যাচার আর নিতে পারছে না সে। নিদ্র আস্তে করে নিজের সাথে মিশিয়ে নিল তৃপ্তিকে। হঠাৎ নিদ্রর ফোন বেজে উঠল। নিদ্র চমকে উঠে তৃপ্তিকে ছেড়ে দিল। তৃপ্তি লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে বসলো। নিদ্র বিরক্তি নিয়ে ফোন হাতে নিল। পুরো রোমান্টিক মুহূর্তটাই খারাপ করে দিল। নিদ্র ফোন হাতে নিয়ে দেখলো রাশেদ কল করেছে। বিরক্তি নিয়ে ফোনটা পকেটে পড়ে তৃপ্তির বেড থেকে নেমে দাঁড়ালো নিদ্র। তৃপ্তি আর চোখে নিদ্রকে দেখছে। নিদ্র তৃপ্তির দিকে একটু ঝুঁকে তৃপ্তির কানের কাছে মুখ নিয়ে বলল, এটা ছিল তোর শাস্তি। নেক্সট টাইম আমার সাথে উল্টাপাল্টা কিছু করার আগে এই শাস্তির কথা ভেবে নিস। নিদ্রর কথা শুনে তৃপ্তি লজ্জায় মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। নিদ্র মুচকি হেসে তৃপ্তির রুম থেকে বেরিয়ে গেল। নিদ্র বেরিয়ে যেতে তৃপ্তির ঠোঁট উল্টে বলল, ধ্যাৎ, এমন লাগছে কেন আমার? এর আগেও তো চুমু খেয়েছে ভাইয়া, তাহলে আজ এমন লাগছে কেন আমার? এই বলে ডান হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছল তৃপ্তি। এরপর 7-5 ভাবা বন্ধ করে ফোন আর হাত ঘড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেল সে।